আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রিপারেটরি ডিজিটাল লিটারেসি সেশনের থার্ড সেশন। আমরা গত সেশনে কম্পিউটার, আইটি টেকনোলজি এবং পিসি হার্ডওয়্যার সম্পর্কে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড প্লাস কিছু আইটি টেকনোলজি এবং কম্পিউটার রিলেটেড টেকনিক্যাল টার্মস, কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট, এগুলো সম্পর্কে একটা ওভারভিউ আমরা ধারণা পাইছি। আজকে আমরা আরো কিছু দেখবো এই বিষয়গুলি নিয়ে। আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের কম্পিউটার পেরিফেরালস, ডিজিটাল ডিভাইস এবং এগুলির ইউসেজ, সুবিধা অসুবিধা কিছু জিনিস নিয়ে কথা বলতে। তো আমরা আগের মতোই একটা বইকে সিলেক্ট করছি এবং সেখান থেকে আমরা সিরিয়ালি আমরা দেখানোর চেষ্টা করব যে এই ডিভাইসগত বিষয়গুলো কি হতে পারে। অ্যাজ ইউজুয়াল আমরা আহ, আপনাদেরকে কম্পিউটার এবং পার্সোনাল কম্পিউটার, বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস সম্পর্কে ছোটখাটো আইডিয়া আমরা দিয়ে আসছি, এই জন্য আমরা সেটা স্কিপ করব যেগুলো আমরা দেখাইছি। আমরা শুধুমাত্র সেগুলো এখন দেখানোর চেষ্টা করবো যে হচ্ছে ইন্টারনাল। যেমন আমরা লাস্ট ক্লাসে একটা কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার এবং একটা অল ইন ওয়ান, এই দুইটা ভিতরে পার্থক্য দেখাইছি। এবং একই সাথে আমরা একটা টাওয়ার সার্ভার বা একটা স্ল্যাশ সার্ভার জিনিস কি সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা একটা মেইন ফ্রেম কম্পিউটার দেখাইছি, একটা টার্মিনাল দেখাইছি। টার্মিনাল বলতে বোঝায় যে এমন একটা কম্পিউটার, পয়েন্ট অফ সেল ক্যাটাগরি, যেখানে আহ, একাধিক জিনিস এক জায়গায় এসে উপস্থিত হয় এবং এক জায়গা থেকে প্রসেস হয়। এখানে একটা ছোট টাচ স্ক্রিন এমবেডেড সিস্টেম থাকে। আমরা এটাকে আহ, অনেক সময় কাস্টম হাউস অথবা বিভিন্ন সুপার শপে দেখতে পাই। এবং এটিএম, এটা আরেক ধরনের কম্পিউটার। এটা অটোমেটেড টেলার মেশিন, যেটার মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারি। এছাড়া আরো অনেক ধরনের ছোটখাটো কম্পিউটার আমরা পাই। এর ভিতরে একটা হচ্ছে সুপার কম্পিউটার, যেটা আমরা লাস্ট দেখি নাই। সুপার কম্পিউটার এর মূল আহ, বিষয়বস্তু হচ্ছে আপনার ফাস্টার প্রসেসিং এবং র্যামের পরিমাণ অনেক বেশি থাকা। এখানে এক সেকেন্ডে ট্রিলিয়নস অফ ইনস্ট্রাকশন একসাথে কম্পিউট করা হয়। এবং সুপার কম্পিউটার সাধারণত হাই কোয়ালিটির সাইন্টিফিক রিসার্চ বা বিগ ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কাজ করে। এবং আমরা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি যেই কম্পিউটার সিস্টেমটাকে ইউজ করি অনলাইনে, সেটাকে বলা হয় ক্লাউড কম্পিউটার। আমাদের ক্লাউড সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখা দরকার, কেননা ক্লাউড বলতে বোঝায় আপনি অনলাইনে যত ডকুমেন্ট আপলোড করেন, আপনি যত কিছু জমা রাখতেছেন, সেখান থেকে ডাউনলোড করতেছেন, এই সমস্ত কিছু কি কি হতে পারে, ডকুমেন্ট, আপনার নোটস, আপনার ভিডিওস, আপনার কন্ট্যাক্ট, আপনার গেম, ওয়েবসাইট, যে কোনো ধরনের ব্যাকআপ, আপনি ছবি জমা রাখতেছেন, সিঙ্ক করতেছেন কম্পিউটারের সাথে, বা আপনার মোবাইলের সাথে যে সকল ছবিগুলো আছে বা ভিডিও আছে, এই যে সিঙ্ক করেন, এগুলো মূলত ক্লাউডে জমা হয়। এবং ক্লাউড মূলত একটা ভার্চুয়াল টেকনিক্যাল টার্মস। অ্যাকচুয়ালি এটা কিছুই না, একটা কম্পিউটার, এর মধ্যে অনেক বিশাল একটা হার্ডওয়্যার সিস্টেম, যেখানে অনেকগুলো হার্ড ডিস্ক একসাথে নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আপনি ওই নেটওয়ার্ক কানেকশনে জয়েন হয়ে ওই সকল হার্ড ডিস্কে সিকিউরড ওয়েতে আপনার ডাটাগুলিকে আপলোড করে রাখতেছেন। বিষয়টা অনেকটা এরকম। তো এইটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। আহ এছাড়া আমরা মোবাইল ডিভাইস ইউজ করি। মোবাইল বলতে বোঝায় যেগুলো আপনি বহন করে নিয়ে যেতে পারেন, এই বিষয়টা। এবং মোবাইল ডিভাইসের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এটাতে আকারে থাকবে খুব ছোট, এবং এটাতে হয় কিবোর্ড থাকবে ইন্টিগ্রেটেড অথবা ভার্চুয়াল, দুই রকম কিবোর্ড হইতে পারে। এখানে অনেকগুলো কিবোর্ড আমরা দেখতে পাই, যেমন অন স্ক্রিন, স্ক্রিনের মধ্যে কিবোর্ড আপনি যেগুলি দেখেন না, সোয়াইপ করা যায় কিছু কিবোর্ড, মিনি কিবোর্ড আছে, কিপ্যাড, বাটন ফোনে আপনারা যেটা দেখেন, স্লাইড আউট কিবোর্ড আছে, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পাওয়া যায়, পোর্টেবল কিবোর্ড আছে, কিছু জয়েন্ট অ্যাটাচ করা যায়, ভার্চুয়াল ভিআর কিবোর্ড আছে, এবং স্পিচ টু টেক্সট, আপনারা ভয়েস যে কিবোর্ড সেটা আপনারা দেখতে পান। এছাড়া ডিজিটাল ক্যামেরা একটা পার্ট আছে, মানে ক্যামেরার মধ্যে যেটা পাই এসএলআর, এবং এসএলআর ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা যেটা আছে সেটা সাধারণত মোবাইলের মতো ইন্টিগ্রেট করা থাকে, আলাদা ডিভাইস আছে। সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা বলা হয় এসএলআর কে। এবং কিছু কিছু ক্যামেরার পিছনে আপনি সুন্দর ডিসপ্লে দেখতে পাবেন। তো এটা হচ্ছে আরেক ধরনের ডিজিটাল ডিভাইস, মোবাইল ডিভাইস বলা হয়।
এবং এই ক্যামেরার মাধ্যমে মূলত ডাটা এন্ট্রি হয় হচ্ছে আলোর আলোর মাধ্যমে। আপনি এখানে ছবি তুলেন এবং সেগুলো মেমোরি কার্ডে জমা হয়। এখানে কোনো রিল লাগে না, এটা হলো সবচেয়ে বড় সুবিধা। আপনি হাজার হাজার ছবি ইচ্ছা মতো তুলতে পারেন এবং হাই ডেফিনেশনের ছবি তুলতে পারেন, এই জন্য এটাকে ডিজিটাল ক্যামেরা বলা হচ্ছে। আহ এছাড়া আপনি পোর্টেবল ডিজিটাল মিডিয়া প্লেয়ার, যেটা অনেক আগে আমরা দেখছি বাট এখন বিষয়টা অ্যাভেলেবিলিটি নাই, কারণ স্মার্টফোনের যুগে এগুলো বেশি মানুষ ইউজ করে না। এটা হচ্ছে MP4 MP3 প্লেয়ার বা আইপড, এই ধরনের নাম থাকে এগুলো। সাধারণত এটাকে পোর্টেবল মিডিয়া প্লেয়ার বলা হয়। অসংখ্য ভিডিও বা অডিও আপনি এখানে মেমোরিতে জমা করে সেটা ইয়ারবাডের মাধ্যমে শুনতে পারেন। ছোট্ট একটা পোর্টেবল পকেটে রাখার মতো একটা ডিভাইস। এছাড়া আপনি এখন বর্তমানে মিডিয়া প্লেয়ার হিসেবে আমরা দেখি হচ্ছে টিভি। টিভি বক্স বলা হয়, ডিজিটাল মিডিয়া প্লেয়ার এটাকে বলা হয়। এখানে যেটা হয় যে আপনার অনলাইনের সাথে কানেক্ট করে বিভিন্ন ধরনের আহ, যেমন নেটফ্লিক্স বা HBO বা সামথিং এরকম OTT প্ল্যাটফর্ম বা অনলাইন ভিত্তিক যত ভিডিও অডিও মিডিয়া এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট আছে যারা ব্রডকাস্ট করে, তাদের সার্ভিসগুলি তারা প্রোভাইড করে। মূলত এটা একটা মিডিয়া লাইব্রেরি হিসেবে কাজ করে এটা। এছাড়া আপনি মোবাইল ডিভাইস তো রেগুলার ইউজ করেন, সেটা দেখেন। ইবুক রিডার সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে বলছি। এখানে ইবুক রিডার একটা সুবিধা হচ্ছে আপনি উইদাউট এনি হার্মফুল ব্রাইটনেস, ব্রাইট কালার, যেটা আপনার চোখে ক্ষতি করবে না, এরকম ইঙ্ক প্রযুক্তির মাধ্যমে আপনি এই ডিভাইসে বিভিন্ন বই সাদা কালো ভিত্তিতে আপনি পড়তে পারেন। এবং এটা লং টার্ম ধরে চার্জ চার্জ থাকে, ফলে আপনি মানে এটা একটা ভালো বই রিডার যদি হন, আপনি যদি বুকিশ হন, তাহলে এটা আপনি ইউজ করতে পারেন। ওয়ারেবল ডিভাইস এমন একটা জিনিস যেটা আপনি আপনার শরীরে ধারণ করেন। এটা আপনার শরীরের বিভিন্ন অ্যাক্টিভিটি ট্র্যাক করে বা আপনার চারপাশের বিভিন্ন জিনিস অ্যাক্টিভিটি বা মোশন বিভিন্ন জিনিস ট্র্যাক করতে সাহায্য করে। এই সাধারণত তোমার হাতে অথবা আমাদের গলায় বা চোখে, কানে এই স্মার্ট ওয়ারিংস গুলি আমরা সাধারণত পরি। গেমিং ডিভাইস আমরা কি চিনি? আমরা সাধারণত গেম ডিভাইস বলতে গেমিং কনসোল চিনি। কনসোল বলতে বোঝায় আপনি আলাদা একটা ডিভাইস রাখবেন, যে ডিভাইসটা আপনি মনিটরের সাথে কানেক্ট করে আপনি খেলবেন, এইটাকে গেমিং ডিভাইস বলা হচ্ছে। তো কনসোল থাকে একটা। এছাড়া গেম প্যাড থাকে, হ্যান্ডহেল্ড গেম ডিভাইস আছে। হ্যান্ডহেল্ড গেম ডিভাইস বলতে আপনি যেই গেম ডিভাইস গুলো সাধারণত ছোট ছোট গেম, এই ধরনের গেম আছে, আমি দেখি আপনাকে। হ্যান্ডহেল্ড গেম ডিভাইস আপনারা হয়তো বা এটা ছোটবেলায় খেলছেন বা দেখছেন। নিনটেন্ডো বা আতারি কোম্পানিগুলি সাধারণত বানায় এরকম ছোট ছোট, এগুলিকে হ্যান্ডহেল্ড গেম ডিভাইস বলে। এবং এটার দুই পাশে দুইটা জয়স্টিক থাকে অ্যাটাচড। গেম প্যাড বা জয়স্টিক আপনারা দেখছেন, প্যাড এন্ড হুইলস জয়স্টিক আপনারা দেখছেন। এই ধরনের জিনিসগুলো সাধারণত গেমের জন্য প্রযোজ্য। এছাড়া বর্তমান বিশ্বে আমরা আহ, যেই কম্পিউটারটা মানে আমাদের চোখের সামনে থাকে বাট আমরা হয়তোবা সেটাকে ওইভাবে উপলব্ধি করি না, সেরকম একটা কম্পিউটার হচ্ছে এমবেডেড কম্পিউটার্স। খুব ইন্টারেস্টিং হচ্ছে এমবেডেড কম্পিউটার্স আমাদের মানে ঘর থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই যে নাই। আপনি যে কোনো জায়গায় একটা এমবেডেড কম্পিউটার্স আমি সহজে কিভাবে বোঝাবো। এখনকার দিনে আপনারা দেখবেন যে পাঠাও বা হচ্ছে বিভিন্ন ধরনের উবার বা রাইড শেয়ারিং যারা আছে বা যারা ডেলিভারি দেয়, তারা দেখবেন যে সাইকেল অথবা মোটর সাইকেলের উপরে তাদের মোবাইল ডিভাইসটা রেখে ম্যাপ দেখে দেখে বিভিন্ন জায়গায় যায়। এখন এইটা একটা কাইন্ডস অফ একটা মেটাফরিক এমবেডেড কম্পিউটার, মানে সেই তার ডিভাইসের সাথে তার যে কার বা যেই গাড়িটা সেটাকে অ্যাটাচ করে ফেলছে। তো যখনই কোনো একটা ছোট্ট একটা কম্পিউটার, যেটা অ্যাকচুয়ালি একটা হাতে রাখার মতো পোর্টেবল জিনিস, সেইটা যদি কোনো একটা অন্য একটা ডিভাইসের সাথে আপনি অ্যাড করে দিতে পারেন, তাহলে সেটাই পোর্টেবল বা এমবেডেড কম্পিউটার হয়ে যায়। তো বর্তমানে বাংলা মানে দেখবেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইড অটোমেশন ডিভাইস আপনি খেয়াল করেন যে একটা সিকিউরিটি সিস্টেম বা একটা থার্মোমিটার, একটা প্রেসার মাপার যন্ত্র কিন্তু দেখবেন ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখবেন যে একটা ভ্যাকুয়াম ক্লিনার সেটাও ডিজিটাল হয়ে গেছে, রোবটের মতো ঘুরে। বা বিভিন্ন ধরনের ব্রেকিং মেকানিজমও কিন্তু এখন কি অনেক সময় আহ, কাজ করে হচ্ছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। আপনি জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করে ড্রোন উড়াইতে পারতেছেন, আপনি কন্ট্রোল করতে পারতেছেন রোবটের মাধ্যমে। আপনি কম্পিউটার ডিভাইসটা যেমন কিবোর্ড
প্রিন্টার, ফ্যাক্স, কপি মেশিন, এগুলিও কিন্তু আপনি ইউজ করতে পারেন কোনো একটা গাড়ি চালানোর জন্য। তো এই জিনিসগুলো আসলে এমবেডেড সিস্টেম বলা হয়। তো একটা গাড়ির ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, সবচেয়ে আদর্শ যেখানে এমবেডেড সিস্টেম থাকে, আপনি দেখেন গাড়িতে একটা এয়ারব্যাগ সিস্টেম থাকে না? ওই এয়ারব্যাগ সিস্টেম কি করে, আপনি গাড়িটা যখন ধাক্কা খায় তখন আপনি যেন বাড়ি খেয়ে কোনো আঘাতপ্রাপ্ত না হন সেজন্য সে কিন্তু অটোমেটিক্যালি উইদিন 3 সেকেন্ড or 4 সেকেন্ড আপনার এটা ফুলে ওঠে। এই যে এয়ারব্যাগ সিস্টেমটা, এটা একটা এমবেডেড সিস্টেমের অংশ, কারণ এটার মধ্যে এরকম একটা প্রোগ্রাম করা আছে। বা হুইল কতটুকু ব্রেকে এটা যাবে, স্পিডটা কতটুকু মেজার হচ্ছে, এটা একটা এমবেডেড সিস্টেমের অংশ। এই স্মার্টফোনের অ্যাপস দিয়ে আপনি গাড়ির বিভিন্ন ম্যাপের ডিরেকশন চেঞ্জ করতেছেন, এটা ডিভাইসে দেখতেছেন স্ক্রিনে, এইটা একটা মূলত এমবেডেড সিস্টেমের অংশ। আপনি এইভাবে এমবেডেড সিস্টেম অনেক জায়গায় দেখবেন, যেমন হয়তো আমার বাসার যে পানির ফিল্টার আছে, আপনি হয়তোবা সেটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। ইভেন একটা গ্যাসের চুলাও কিন্তু এখন বর্তমানে আপনি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। তো সবকিছু মোটামুটি এমবেডেড সিস্টেম বলা হয়। এবং এই এমবেডেড সিস্টেম, এই জিনিসটাকে এখন বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে নাম দেওয়া হয়েছে সেটাকে বলা হয় আইওটি। ওকে, ইন্টারনেট অফ থিংস। আপনি মনে রাখবেন যে আমাদের বর্তমান বিশ্বটা এখন আইওটির উপরে চলতেছে। আইওটি বলতে বোঝাচ্ছে আপনি সারা পৃথিবীর সমস্ত যেই মেকানিক্যাল বা যে যন্ত্রগুলো আসলে মূলত মৃত, অ্যাকচুয়ালি সেই যন্ত্রগুলি কখনোই কমিউনিকেট করতে পারবে না, সেই যন্ত্রগুলোর মধ্যেও একটা ছোট্ট কম্পিউটার চিপ অ্যাড করে দিলেই সেটা জীবিত হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিই, যেমন আপনারা গেম খেলার ব্যাপারটা জানেন। যদি আমি বলি যে ক্রিকেট উইকেট উইকেট টেকনোলজি যদি বলি, ধরেন এই যে উইকেটের টেকনোলজিটা, তো দেখেন উইকেট টেকনোলজিতে আমরা কিন্তু প্রায় দেখি যে এখানে একটা উইকেটের মধ্যে একটা বাল্ব, খুব সেন্সিটিভ একটা সেন্সর অ্যাড করা হয়েছে। এছাড়া আপনি উইকেটের মধ্যে এমন কিছু থাকে, এমন চিপ বা এমন সেন্সর থাকে যেগুলো, বা মাটিতে এমন সেন্সর থাকে যেটা আপনি খুব দ্রুত আহ, যদি বল করেন, অথবা এটা সাইডে এমন কোনো ক্যামেরা সেন্সর থাকে যেটা খুব দ্রুত বল করলে বা সামান্য একটা যদি আউট হওয়ার মতো সম্ভাবনা থাকে, এই বিষয়গুলো যদি হয় তাহলে মোটামুটি এই যে আল্ট্রা এজ টেকনোলজিটা যে ব্যবহার করা হইতেছে, এই জিনিসটা অনেকটা স্নিকোমিটারের মতো কাজ করে, যে সে ধরতে পারে যে বলটা লাগছে কিনা, বা কোনো কারণে এটা সাইড দিয়ে ঘেসে গেছে কিনা, বা এটা ওকে অর নট, স্পর্শ করছে কিনা সেন্স করতে পারে। এই যে জিনিসটা, হ্যাঁ, এটা কিন্তু একটা আইওটির মতো হয়ে গেছে, মানে ইন্টারনেট অফ থিংস। এবং এই থেকে এই যে যে যন্ত্রটা, এটার মধ্যে একটা ওয়াইফাই টেকনোলজি থাকতে পারে, যেটার মাধ্যমে আপনি যদি আসলেই কোনো কিছু টাচ করে বা কোনো একটা কিছু হয়, তাহলে সাথে সাথে ইনফরমেশনটা, একটা অ্যালার্ম অথবা একটা ইনফরমেশন আপনার মোবাইলে চলে আসবে। আপনি এখন বর্তমানে কিন্তু আইপি ক্যামেরা ইউজ করেন, সো আইওটি ডিভাইস জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আইওটিতে বর্তমানে দেখা গেছে যে আপনার মোবাইলে যদি একটা অ্যাপস ইনস্টল করা থাকে এবং সেইটা যদি আপনার বাসায় কোনো সিকিউরিটি ক্যামেরা থাকে, আপনি ওই সিকিউরিটি ক্যামেরাটাকে ওই মোবাইলের অ্যাপস দিয়ে কিন্তু নাড়াচাড়া করাইতে পারেন বা মুভমেন্ট করাইতে পারেন। সো এইখানে মূলত আমাদের এমবেডেড সিস্টেমটা খুব বেশি পরিমাণে আমরা এখন বর্তমানে ইউজ করতেছি। তো এই ছিল আমাদের মোটামুটি পার্ট। এরপরে হচ্ছে আমাদের পোর্ট এন্ড কানেকশন, আমরা এটাও গতকালকে দেখাইছিলাম। তাও এখানে আমরা কিছুটা দেখাবো যে অ্যাকচুয়ালি পোর্ট এবং কানেক্টর দুইটা আলাদা জিনিস। কানেক্টর বলতে যেগুলোকে আমরা সাধারণত পোর্টের ভিতরে প্রবেশ করাই সেটাকে বলা হয়। বিভিন্ন ধরনের কানেক্টর আছে, যেমন মাইক্রোফোন, ইউএসবি, লাইটনিং যেটা আইফোন ইউজ করা হয়, হেডফোন, এইচডিএমআই, এই ধরনের বিভিন্ন ধরনের পোর্ট আছে। এই কানেক্টর গুলোকে ওই ইকুয়াল পোর্টের মধ্যে যে পিনের সমান সমান যে পিন থাকে সেই পিনের মধ্যে প্রবেশ করানো হয়। এই জন্য আমরা সাধারণত কিন্তু একটা পোর্টের মধ্যে অন্য একটা কানেক্টর এন্ট্রি দিলে কাজ করে না। এবং দেখবেন যে এখানে যেমন ইউএসবি টাইপ বি বা সি এখন বর্তমানে, ওইটার মধ্যে আপনি হয়তোবা ওই প্রকার প্রকার পোর্টের কানেকশনটা বা ওই রকম সাইজের পোর্টের কানেকশনটা থাকতে হবে। তো এটা হচ্ছে পোর্ট এবং কানেক্টরের একটা পার্ট। ইউএসবি পোর্ট আমরা খুব পরিচিত, তো ইউএসবি পোর্ট সম্পর্কে একদম না বললেই না। সেটা হচ্ছে ইউএসবি পোর্ট, আমরা আগে যে ইউএসবি 2.0 ইউজ করতাম, এটা হচ্ছে মূলত কিছুটা স্পিডের দিক থেকে, রিড রাইটের দিক থেকে একটু কম ফাস্ট। কিন্তু ইউএসবি 3 যেটা, এটা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আরো বেশি আহ, মানে কম্পিটিবল এবং ফাস্টার। সো ইউএসবি 3টা ইউজ করাটা বেটার সেই ক্ষেত্রে। এরপর আমরা যদি বলি ডকিং, ডকিং একটা ইস্যু। ডকিং বলতে কি বোঝায়, আপনি এমন কোনো যদি ডিভাইস থাকে যে ডিভাইসে কোনো
পোর্ট নাই, হ্যাঁ, কোনো তার নাই, অ্যাকচুয়ালি কোনো তার নাই, পোর্ট নাই, আপনাকে জাস্ট কি করতে হবে, অ্যাটাচ করে ফেলতে হবে অনেকটা ম্যাগনেটিক অ্যাটাচের মতো। এটাকে বলা হয় ডক করা। সো অনেক সময় ডকিং এর জন্য আলাদা আলাদা ডিভাইস পাওয়া যায়, যেমন এই যে আমরা কিবোর্ডটা দেখতেছি, এই কিবোর্ডটা এটা ওয়্যারলেস কিবোর্ড, এবং এই কিবোর্ডটাকে ডক করার জন্য এই যে পোর্ট, এই যে দেখতেছেন আপনার ট্যাবলেট, এই ট্যাবের নিচে একটা ডক স্টেশন আছে। এটা জাস্ট ক্লিক করে লাগাই দিলে অটোমেটিকলি উইদাউট এনি তার জাস্ট অ্যাটাচ করে দিলেই এটা কানেক্ট হয়ে যাবে। তো এটা এক ধরনের আহ, আপনার ডকিং একটা টেকনোলজি। ওয়্যারলেস একটা বিষয় আছে, আমরা তো পোর্ট এবং কানেক্টরের কথা শুনলাম, কিন্তু এই কানেকশনটা কিন্তু ওয়্যার মানে হচ্ছে তারের মাধ্যমে হবে এরকম না, এটা ব্লুটুথ বা এটা আপনার ওয়্যারলেস হইতে পারে। তো ওয়্যারলেস বলতে আমরা কি বুঝি, যে এমন একটা কমিউনিকেশন যেটা সিগন্যালের মাধ্যমে আপনি কানেক্ট করবেন। এখন এই সিগন্যাল গুলো কিন্তু অনেক বড় ছোট অনেক রকম হয়। আপনারা যদি আমি এতটুকু বুঝাই, যে সিগন্যাল, সিগন্যাল একটা সিগন্যালের রেঞ্জ আমি যদি আপনাদের দেখি, দেখেন এইখানে মোটামুটি একটা সিগন্যালের রেঞ্জের কথা বলা হয়েছে, যে একটা সিগন্যাল কত ডেসিবেল পর্যন্ত বা কত ইন্টেন্সিটি অনুসারে রেঞ্জ হইতে পারে। তো এই যে সিগন্যালটা, এটা মূলত একটা ওয়েভ আকারে যায়, এবং এই ওয়েভ আকারে যাওয়ার কারণে আপনার একটা অ্যান্টেনার মাধ্যমে সে কতটুকু দূরত্ব পর্যন্ত কাভার করতে পারে সেটা এটা বোঝায়। আপনি একটা অ্যান্টেনা খুব কম পাওয়ারফুল হলে সে খুব কাছাকাছি একটা সিগন্যাল ধরতে পারবে, যদি আরো বেশি পাওয়ারফুল হয় অনেক বড় সিগন্যাল ধরতে পারবে। এই কারণে স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য বিশাল বড় বড় আপনারা দেখেন প্লেটের মতো অনেক বড় বড় স্যাটেলাইট কমিউনিকেশন ঢাল লাগে, তো টাওয়ার লাগে। তো টাওয়ার গুলি অনেক লম্বা হয়, উঁচু হয়, এই বিষয়গুলো আপনারা দেখেন। এবং এই সিগন্যালটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস হচ্ছে, আপনার সিগন্যালটা যদি বেশি পরিমাণে একটা জায়গায় আবদ্ধ থেকে চলাচল করে সেটা শরীরের জন্য ক্ষতি হয়। যেমন ওয়াইফাই বা মোবাইলে কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার অল টাইম সিগন্যালটা কিন্তু ঘুরতে থাকে আপনাদের বাসার মধ্যে, তো এটা ব্রেইনে খুব ক্ষতিকর হয় সাধারণত, এটা আমরা জানি কিন্তু কিছু করার থাকে না। তো এরকম সিগন্যাল কি কি আছে, আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটাকে বলা হয় ব্লুটুথ। আপনারা ব্লুটুথ অনেক আগে ইউজ করছেন, এখনো ইউজ হয়, বাট এটা খুব অল্প কারণে ইউজ করা হয়। এটা শর্ট রেঞ্জ রেডিও সিগন্যাল, মানে অল্প একটা রেঞ্জের মধ্যে এটা আসলে মূলত কাজ করে। হয়তোবা 30 ফিট 33 ফিটের মতো একটা জায়গা, খুব ছোট একটা জায়গার মধ্যে আপনি এটা কানেক্ট করতে পারবেন। এর বেশি দূরে চলে গেলে হয়তো ব্লুটুথ ডিভাইসটা কানেক্ট করে না। আপনারা ব্লুটুথ হেডসেট দেখছেন, এটার জন্য প্রচুর পরিমাণে পাওয়ার কনজিউম হয়, আপনার ব্যাটারিটা খুব দ্রুত ড্রেইন হয়। সেকেন্ড এক ধরনের সেটা হচ্ছে ওয়াইফাই। আমরা ওয়াইফাই মানে ওয়্যারলেস ফিডিলিটি বলা হয় এটাকে, ওয়াইফাই। এটা একটা রাউটারের মাধ্যমে আপনারা মূলত একটা ইউজ করেন, এবং ওয়াইফাই এর যে কমিউনিকেশন রেঞ্জটা প্রায় 300 ফিট পর্যন্ত যায়। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে আমরা অনলাইন যখন ক্লাস, অনলাইন ভিত্তিক যখন ওয়েব সেকশনের ক্লাসগুলি করবো আরো পরে, তখন আমরা ওয়াইফাই রাউটার কিভাবে কাজ করে, এটা কিভাবে আপনি চিনবেন, কিভাবে ভালো খারাপের বিষয়গুলো তখন জানাবো। কিন্তু এতটুকু জেনে রাখা ভালো যে ওয়াইফাই এর যে রেঞ্জটা সেটা 100 ফিট থেকে 300 ফিটের মধ্যে একটা ভ্যারি করে। এবং মূলত আমাদের বাসায় যতগুলো দেয়াল থাকবে, ওয়াইফাইটা যেখানে আপনি রাখবেন সেখান থেকে অতগুলো দেয়াল ভেদ করে ওয়াইফাই এর সিগন্যালটা অনেক দুর্বল হয়ে যায় আস্তে আস্তে। এনএফসি একটা নতুন টেকনোলজি, নিয়ার ফিল্ড কমিউনিকেশনস। আপনারা তিতাস গ্যাসের কার্ড দেখছেন, এই কার্ডগুলোতে সাধারণত আপনি টাকা ভরার পর তিতাস গ্যাসের কার্ডটা আপনার ওই ডিভাইসে গ্যাসের যে চেম্বারটা সেখানে আপনি কিন্তু টাচ করেন, এবং কিছুক্ষণ পর সে অ্যাক্টিভেট হয়ে যায়। এটা হচ্ছে এনএফসি, মূলত এটা মোবাইলের মধ্যে থাকে। এটা ক্লোজ রেঞ্জ রেডিও সিগন্যাল, খুব কাছাকাছি থাকতে হয় এনএসসি তে। আপনারা বিউইটি তে যখন আসবেন তখন আপনাদেরকে একটা করে আইডি কার্ড দেওয়া হবে। আপনাদের যে আইডি কার্ডটা ওইটা একটা এনএফসি আইডি কার্ড, সো ওইখানে আপনার ইনফরমেশন সবকিছু অ্যাটাচ করা থাকে। আপনার এটা যদি বায়োমেট্রিক কোনো একটা ডিভাইস বিউইটি তে যেটা আছে সেখানে আপনি যদি টাচ করেন আপনার ইনফরমেশন গুলো আপনারা দেখতে পাবেন। এই হলো এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন ডিভাইস বলা হয়। এগুলো আসলে মূলত হিডেন, সো এটা দেখানোর মতো তেমন কিছু নাই। এছাড়া আমরা কিন্তু আগে ওয়াইম্যাক্স ইউজ করতাম, এখন সেটা আমাদের মোটামুটি নাই। তো এই ছিল আমাদের আপাত দৃষ্টিতে যে যে জিনিসগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি, যে কম্পিউটার রিলেটেড ডিজিটাল বিষয়গুলো। আমরা কম্পিউটারের ভিতরের টেকনিক গুলি মানে ভিতরে কম্পোনেন্ট গুলি আমরা দেখবো আজকে, হ্যাঁ। আমরা কম্পিউটার প্রসেসর জিনিসটা কি, কিভাবে এটা কাজ করে, এবং কোনটা ভালো কোনটা খারাপ, এই বিষয়গুলো কিছু দেখার চেষ্টা করব। তো আমরা একটা কম্পিউটারের মধ্যে কি কি পাই, আমরা এটা আগেও দেখাইছিলাম আপনাদেরকে, যে একটা কেস ইনসাইড দ্য ডেস্কটপ, এই ডেস্কটপ কম্পিউটারের যে টাওয়ারটা আছে, এই টাওয়ারটা যদি আমরা খুলি, ন্যূনতম যেটা থাকবে সেটা হচ্ছে একটা সাউন্ড কার্ড অবশ্যই থাকবে যেটা ইন্টিগ্রেটেড, পাওয়ার সাপ্লাই থাকতে হবে, ভিডিও কার্ড থাকতে হবে, একটা প্রসেসর থাকতে হবে, একটা হিট সিঙ্ক ফ্যান থাকতে হবে, এবং মেমোরি মডিউল বা র্যাম থাকতে হবে, প্রসেসর থাকতে হবে, এগুলো মাস্ট। এবং আপনি যদি একটা
ল্যাপটপের কথা চিন্তা করেন তাহলে সেখানে একটা ব্যাটারি থাকবে পোর্টেবল, কিছু ইন্টিগ্রেটেড মাদারবোর্ড সার্কিট থাকবে, প্রসেসর, ফ্যান এবং একটা মেমোরি মডিউল বা র্যাম থাকবে, অবশ্যই হার্ড ডিস্ক থাকবে, এই জিনিসগুলো। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা মাদারবোর্ড বা এটাকে বলা সিস্টেম বোর্ড। এখানে ছোট ছোট অনেকগুলো চিপসেট, আপনারা নাম শুনছেন চিপসেট, এগুলো ইন্টিগ্রেট করা থাকে। সাধারণত মাদারবোর্ডটা দেখতে এরকম হয় যে আপনি আহ, বিভিন্ন ধরনের স্লট পাবেন, বিভিন্ন ধরনের সিমোস ব্যাটারি পাবেন। তো এখানে আমরা কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমরা এখানে যে সিমোস ব্যাটারিটা দেখি, একটা মাদারবোর্ড যদি ওপেন করেন নিজেরা কখনো, মানে প্রফেশনাল না হলে ওপেন করে আপনি খুলে একদমই দেখবেন না, আমাদের খুলে দেখতে পারেন যে আপনি একটা সিমোস ব্যাটারি এখানে পাবেন। এই ব্যাটারিটা মূলত কেন ইউজ করা হয়, আমরা যখন কম্পিউটারটা বন্ধ করে দিই, আমাদের কম্পিউটারটা পরবর্তীতে যদি 3 দিন পরও অন করি উইদাউট এনি কারেন্ট, এই কম্পিউটারের যে ডেট এন্ড টাইমটা এটা কিন্তু দেখবেন চলতে থাকে। তার মানে হচ্ছে সিমোস ব্যাটারিটা ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের কাজ করে, বাট ইন্টারেস্টিং ওয়ে হচ্ছে যে এই ব্যাটারিটা মাধ্যমে হালকা হলেও সে আহ, একটা পার্টে এই ডেট এন্ড টাইমটাকে অ্যাক্টিভেট করে রাখে। এছাড়া আপনি এখানে বিভিন্ন ধরনের কানেক্টর পাবেন, ইন্টিগ্রেটেড অ্যাডাপ্টার ক্লাস পাবেন, চিপ পাবেন, প্রসেসর, মেমোরি মডিউল পাবেন যেখানে র্যাম লাগাইতে পারবেন, আমি এই বিভিন্ন ধরনের স্লট পাবেন যেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার অ্যাড করতে পারবেন। আর ল্যাপটপের মাদারবোর্ড খুবই প্লেন থাকে এবং এটা খুব অপটিমাইজড করা থাকে মূলত। আমরা প্রসেসরের কথা যদি বলি, প্রসেসরের ক্ষেত্রে এটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। অ্যাকচুয়ালি এটি হচ্ছে সেই সিপিইউ যেটাকে আমরা প্রসেসর বলি। প্রসেসর এখন বর্তমানে দেখতে একই রকম হলেও এটার মধ্যে বিভিন্ন ধরনের কোর আছে। কোর বলতে বোঝায় আপনি এক একটা করে মাল্টিপল ওয়েতে, মানে অ্যাট এ টাইম বিভিন্ন থ্রেডে প্যারালালি প্রসেস করতে পারেন। তো মাল্টিকোর প্রসেসরের ক্ষেত্রে প্রেশারটা কম পড়ে, ডিস্ট্রিবিউট হয়ে যায়। মনে করেন উদাহরণ দিই, এই ব্যাপারটা এরকম যে এখন তো বর্তমানে আমরা কোরাই 7, কোরাই 5, কোরাই 9 এই ধরনের মাল্টিকোর প্রসেসর ইউজ করি, তাই না? তো নর্মাল কোর ছাড়া যে সকল প্রসেসর আছে তারা নিজেরা একাই একটা কোরের মধ্যে প্রসেস করে পুরো প্রেশারটা নিয়ে সে পাস করে। কিন্তু একটা মাল্টিকোর প্রসেসর যেটা করে যে একটা কাজকে মাল্টিপল থ্রেডে, ধরেন 6টা বা 8টা থ্রেডে ভাগ করে ফেলে, বিভিন্ন জায়গায় কাজ ডিস্ট্রিবিউট করে, সবগুলি কাজ থেকে দ্রুত কাজটা নেয়, তো প্রসেসরের স্পিডিং টাইমটা বেড়ে যায় এবং একই সাথে প্যারালালি কাজটা হয়। তো আমরা এই বেসিকটা তো স্কুলে হয়তো বা ইউনিভার্সিটিতে এসে শিখবো, কিন্তু আমরা যদি এখান থেকে বের করার চেষ্টা করি, যেমন এখানে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, বিভিন্ন ধরনের ইউনিট আছে। এর মধ্যে আমরা মূলত যেটা দেখবো এই পার্টটা, যে আমরা আসলে কি করি, যে আমরা যখন কোনো একটা কম্পিউটারে লেখালেখি করি, ধরেন ক্যালকুলেটর কাজ করতেছি বা গেম খেলতেছি, তখন সে কি করে এই ডাটাগুলিকে পাঠায় পাঠায় কন্ট্রোল ইউনিটে নিয়ে আসে। কন্ট্রোল ইউনিট একটা ছোট চিপের মতো, এই চিপের মধ্যে সে আসলে ডাটাগুলিকে বলে যে তুমি আসলে এই কাজ করো, এভাবে যোগ করো, এভাবে বিয়োগ করো, এভাবে ভাগ করো। এগুলিকে সে প্রসেসিং করে তাড়াতাড়ি পাঠায় দেয় এএলইউ তে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে যদি লজিক থেকে লজিক্যাল কাজ করে, যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগের কাজ করে, করার পরে সে রেজাল্টটা বের করে। বের করার পর যেমন একটা উদাহরণ দিই, যেমন আমি চাচ্ছি যে 100-র সাথে 48 গুণ দিব, হ্যাঁ? তাহলে 100 থেকে 48 যে গুণ দিব এটা আমি কোথায় পাঠাবো, কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট সে বলবে যে 100 আসছে, গুণন আসছে, 48 আসছে, সমান আসছে, তুমি এইগুলিকে গুণন অপারেশন করো। সে এটাকে অপারেশন করার জন্য এখানে পাঠায়, এখানে গুণ অপারেশন মানে অ্যারিথমেটিক অপারেশন আছে। তো 100 থেকে 48 গুণ করে 4800 এইটাকে আবার পাঠায় দেয় হচ্ছে রেজাল্ট হিসেবে। আপনি এখানে দেখতে পান কম্পিউটারের মধ্যে 4800 রেজিস্টার আছে, ইনফরমেশন রেজাল্ট আসছে। এইভাবে মূলত ডাটাগুলিকে 4 স্টেজে একটা কম্পিউটার কম্পিউট করে, এটাকে বলা হয় সাইকেল, মেশিন সাইকেল। এই যে এক একটা মেশিন সাইকেলের কথা আমি বললাম, এই সাইকেলটা পুরোটা ঘুরে আসা একটা কাজ বলা হচ্ছে। এবং এই একটা কাজ শুধুমাত্র একটা না, আমরা যেমন বলি যে ফর এক্সাম্পল 2 GHz, হ্যাঁ, এই কথাটা মানে কি, হ্যাঁ? আমরা যদি 2 GHz জিনিসটা বুঝি, 2 GHz মিনস, এর মানে হচ্ছে আপনি 1 সেকেন্ডে, হ্যাঁ, 2 বিলিয়ন টাইমস কাজ করতে পারেন 1 সেকেন্ডে। তার মানে 2 বিলিয়ন টাইমস। 1 সেকেন্ডে আপনি একটা কাজ করতেছেন এরকম না, আপনি এই যে এরকম মেশিনে যে একটা কাজ করলো, এরকম একটা কাজ সে 2 বিলিয়ন টাইমস 1 সেকেন্ডে করতে পারতেছে। তার মানে এই পরিমাণ ফাস্টার প্রসেসিং সে করে। তো এই প্রসেসরের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টটাকে হচ্ছে রেজিস্টার। রেজিস্টার ছোট ছোট একটা অংশ, মানে ছোট একটা ইউনিট। রেজিস্টার আমি যদি দেখাই অনেকটা এরকম থাকে, আপনারা এটা দেখছেন অবশ্য হয়তো। রেজিস্টার যদি আমি বলি, খুব ছোট্ট একটা চিপ, চিপের মতো, এই যে এই ছোট ছোট চিপ পার্ট রেজিস্টার, সিপিইউ রেজিস্টার যদি বলি, তাহলে দেখবেন একদম ছোট অংশটা যেটা প্রায় দেখা যায় না, এই যে ছোট এই ডট অংশের ভিতরে থাকে, এই জিনিসগুলো মধ্যে ছোট ছোট একটা চিপের মতো থাকে এটা। সো এটা কাইন্ডস অফ বিভিন্ন কোর, যেমন এখানে কোর হিসেবে আছে বিভিন্ন ধরনের।
এটা ইন্টারনাল মেকানিজম, এটা আসলে জুম না করলে বোঝা যায় না, অনেকটা এরকম। এই রেজিস্টার হচ্ছে আমরা যেমন আমাদের শরীরে যেমন কোষ সেল যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের শরীরের ইউনিট, সেরকম এটার ইউনিট হচ্ছে রেজিস্টার, ইউনিট হচ্ছে রেজিস্টার মানে আপনার প্রসেসরের। এবং এইটাকে মূলত যে হিসেবে কাউন্ট করা হয় মানে যে ইউনিটে, সেটাকে বলা হয় হার্টজ। 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করে সেটাকে বলা হয় হার্টজ। এই জন্য আমরা যখন প্রসেসর কিনতে যাই তখন এটাকে হার্টজ হিসেবে কল্পনা করি, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা আজকে একটা ভিজুয়ালি দেখবো যে আসলে মূলত প্রসেসর কিভাবে কাজ করে। আহ, এই যে কম্পিউটার মোবাইল ডিভাইসের বিভিন্ন ধরনের প্রসেসর থাকে, যেমন এএমডি প্রসেসর, ইন্টেল প্রসেসর, এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি, হ্যাঁ, এই কোম্পানিগুলো প্রসেসর গুলি বানায়। এখন এটা বলা যাবে না যে ইন্টেল ভালো, এমডি ভালো, রাইজেন ভালো, কোনটা খারাপ এইভাবে বলা যাবে না। কিন্তু এটা হয়তো বা আপনারা, আমরা শেষের দিকে একটা ওয়েবসাইট ওপেন করে দেখাবো একটা প্রসেসরের কনফিগারেশনের বিষয়টা। প্রসেসরে কুলিং থাকে, যেমন এই যে প্রসেসরটা আপনি নিচে লাগাইছেন, এই যে প্রসেসরের চারপাশে এইটার উপর বরাবর একটা হিট সিঙ্ক থাকে, কারণ প্রসেসর এত বেশি সময় ধরে চলে এটা গরম হয়, এই গরমটা উপরের দিকে চলে যায়, হিট সিঙ্কের সাথে এটা অ্যাটাচ থাকে, এই হিট সিঙ্ক এটা অ্যাবজর্ব করে, করার পর যতটুকু অ্যাবজর্ব করতে করলো বাকিটুকু বের করে দিতে হয়, তখন হিট সিঙ্ক ফ্যানের মাধ্যমে এটা বের করে দেয় গরমের ভাবটা। আর সাধারণত ল্যাপটপের নিচে কুলিং প্যাড নামের একটা অপশন থাকে। তো এটা হচ্ছে মূলত প্রসেসিং এর পার্ট। আমরা একটু নিচে যাই, ক্লাউড কম্পিউটিং এর সম্পর্কে আমরা এটা আর পরে ইন ডিটেলস আমরা দেখবো। আমরা মেমোরির দিকে আসি। মেমোরি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে র্যাম এবং আরেকটা হচ্ছে রোম। এবং র্যামের ব্যাপারটা কি দেখেন, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে আপনি যেই মেমোরিতে কোনো ডাটা স্থায়ীভাবে ধরতে পারবেন না, র্যান্ডম আসবে আর যাবে, আসবে আর যাবে। আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি, শুধু রিড করতে পারবে, রাইট করতে পারবে না, যদি রাইট করা যায় কিন্তু নাম দিছে র্যাম, রোম। সো এই র্যাম আসলে মূলত র্যামটা হচ্ছে ইন্টারমিডিয়েট পার্ট। আপনি যত যাই কাজ করেন না কেন সেটা একটা হার্ড ডিস্কে জমা রাখেন, কিন্তু তার আগে সেটা র্যামে থাকতে হবে। র্যাম থেকে হার্ড ডিস্কে জমা থাকে, আবার হার্ড ডিস্ক থেকে র্যামে লোড হয়, র্যাম থেকে আপনার পিসিতে যায়। এই জন্য র্যামের যত স্পিড, র্যামের স্পিড ভালো হলে বা র্যাম যদি ভালো মানের হয়, বা এটা যদি হাই ক্যাপাবিলিটি হয়, সাইজ যদি বেশি হয়, তাহলে সে বেশি সংখ্যক ডাটাকে প্রসেস করতে পারে। এই জন্য র্যামের উপর অনেক কিছু নির্ভর করে। তো র্যাম অনেক রকমের আছে, আমরা এই সম্পর্কে একটু দেখবো, কারণ কেনার সময় আমাদের র্যামের এই পার্টগুলি বেশি লাগে। র্যামের মধ্যে এসডি র্যাম, ডিডিআর র্যাম, এই আরডি র্যাম এরকম থাকে। এসডি র্যাম যেগুলো আছে, এই র্যামটা আসলে মূলত স্ট্যাটিক র্যাম বলা হয়। দেখেন, এসডি র্যাম হচ্ছে এমন একটা র্যাম যেটার মধ্যে আসলে মূলত বেশি একটা মানে এসডি র্যাম অনেক দাম, হ্যাঁ, কিন্তু এসডি র্যাম বা এস র্যাম যেটা আছে সেটা কেন দাম, কারণ এটা স্ট্যাটিক, এটা হয়তো ডাইনামিক কনফিগারেশন করা হয় না। কিন্তু এই র্যাম গুলো সাধারণত বিভিন্ন ধরনের এমবেডেড সিস্টেমে ইউজ করা হয়, হয়তো বা দেখা যাচ্ছে লিফটে এই এসডি র্যাম ইউজ করছে, বা কোনো একটা ডিভাইস, হয়তো গাড়ির একটা ডিভাইসে এসডি র্যাম ইউজ করছে। কারণ এই র্যামটা অনেক ফাস্টার একটা র্যাম, কারণ খুব দ্রুত কাজ করতে হবে, দ্রুত এটা প্রসেসিং করতে হয়, এইটা সিনক্রোনাস এই জিনিসটা। কিন্তু ডিডি র্যাম, ডাইনামিক র্যাম যেটা আছে, সেটা মূলত অতটা ফাস্টার না এসডি র্যামের মতো, কিন্তু এইটাই আমরা বেশিরভাগ চালাই আমাদের। এটা বিভিন্ন জেনারেশন আছে, যেমন সেকেন্ড জেনারেশনকে ডিডিআর 2 বলে, থার্ড জেনারেশন ডিডিআর 3 বলে। কিন্তু এই যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এটার মানে হচ্ছে এক একটা জেনারেশনের তুলনায় আরেকটা জেনারেশন প্রায় 1.5 থেকে 2 গুণের মতো ফাস্টার হয়। যেমন যদি হয় এরকম হতে পারে যে আপনার ডিডিআর 2 ডিডিআর 3 এর চেয়ে 1.5 গুণ বেশি ফাস্টার আছে। ফাস্টার বলতে কি বোঝায়, একটা র্যাম আপনার ডাটাগুলিকে রিড এবং রাইট করতে পারতেছে ফাস্টার ওয়েতে, আপনি খুব দ্রুত প্রসেস করতে পারতেছে। এখানে প্রসেস বলতে মানে রিড রাইট করা আর কি। তো এখানে মেমোরির পার্টটা কি বোঝায় এটা আগে দেখি। এই যে আমরা দেখেন এখানে মেমোরিটা, এই যে মেমোরি এই পার্টটা, এটা হচ্ছে মেমোরি চিপ, ছোট ছোট, এটাই হচ্ছে মূলত মেমোরির পার্ট। এগুলিকে জয়েন দিয়ে একটা মেমোরি র্যাম বানানো হয়েছে। সিঙ্গেল লাইন মেমোরি যদি বলা হয় তাহলে এক পাশে থাকবে, ডাবল লাইন মেমোরি যদি ডুয়াল লাইন তাহলে দুই পাশে মডিউলটা থাকবে আর কি। এ হচ্ছে মেমোরির পার্ট। ডুয়াল লাইন মেমোরির যে র্যাম, সে র্যামটা একটা স্লটে অ্যাড করা হইতেছে এইভাবে। ক্যাশ মেমোরি সম্পর্কে আমরা বলছিলাম, এখানে আরেকটু দেখাই দিই যে L1 L2 মানে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 ক্যাশ থাকে। এবং এই ক্যাশগুলো মূলত হচ্ছে ইন্টারমিডিয়েট মেমোরি, যেটা খুব ফাস্টার কাজ করে, এবং ক্যাশের উপর ভিত্তি করে আপনার বিভিন্ন প্রসেসরের দাম বেশি কম হয়, এটা আমরা আরো পরে একবার দেখবো ইনশাল্লাহ। আহ সো এরপর আমরা আসি রোমে। রোম জিনিসটা হচ্ছে রিড অনলি মেমোরি। এবং রিড অনলি মেমোরির প্রথমে আমাদের মাথায় যেটা আসে ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি বলতে বোঝায় যে নন ভোলাটাইল মেমোরি, যেটা খুব ইজিলি আপনি ইরেজ করতে পারেন আবার এন্ট্রি করতে পারেন, যেমন পেন ড্রাইভ আমরা বেশিরভাগ ইউজ করি। সিমোস, সিমোস হচ্ছে একটা চিপ, র্যাম চিপ। এটাকে আমরা, এটা বিষয়টা ইম্পর্টেন্ট না আমাদের কাছে এখন। আহ এছাড়া বিভিন্ন ধরনের পোর্ট আছে এখানে। অ্যাডাপ্টার কার্ড সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে দেখাইছি আপনাদের, এটা আমরা স্কিপ করব। ইউএসবি অ্যাডাপ্টার আপনারা দেখছেন।
এবং বাসেস আমরা দেখি যে আমাদের প্রসেসর থেকে একটা তার গিয়ে সেটা মেমোরি চিপের সাথে অ্যাড হয়, এবং এই যে তারটা যাচ্ছে সেটা হতে পারে 32 বিট, হতে পারে 64 বিট, এরকম বিশাল বড় একটা লেন হাইওয়ে, এগুলিকে বাস বলা হয়। এই বাসের যে ডাটা বিটের যে লাইনটা সেটা অনেক বড় হয়, আমরা বাস লাস্ট ক্লাসে দেখছি। এক্সট্রা পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা, ল্যাপটপের অ্যাডাপ্টার, এসি অ্যাডাপ্টার হচ্ছে এটা। এছাড়া ল্যাপটপের ব্যাটারি, স্মার্টফোন ব্যাটারি, এটা আমরা দেখতেছি। এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ডিজিটাল ডিভাইসের পার্ট। আমরা আরেকটু যদি ইন ডেপথে যাই ইনপুট এবং আউটপুট প্রসেসিং এ, সেটা আমরা হালকা একটু দেখে নিই। ইনপুট আউটপুট বলতে কি বোঝায়, মানে কম্পিউটার আপনি বা কম্পিউটার ছাড়াও আপনি ডিজিটালি কতগুলো ইনপুট আউটপুট ডিভাইস আপনারা দেখতে পান মূলত। ইনপুট ডিভাইস অনেক রকম হয় সাধারণত, যেমন মাউস, টাচ স্ক্রিন, টাচ প্যাড, গ্রাফিক্স ট্যাবলেট, আমরা একটা একটা করে নিচে থেকে দেখি। প্রথমত হচ্ছে কিবোর্ড। কিবোর্ডটা এই কারণে কিবোর্ড বলা হয় যেখানে প্রচুর পরিমাণে কিজ আছে, কিজ, এবং এই কিজটা 104 থেকে 112টা পর্যন্ত কিজ হইতে পারে। বিভিন্ন ধরনের কিবোর্ড আছে। নর্মালি আমরা যে কিবোর্ডটা ইউজ করি সেই কিবোর্ডটাতে যে আহ, থাকে, মানে যে স্ট্রাকচার থাকে সেটাকে বলে কুয়েট্রি কিবোর্ড। কুয়েট্রি, আমরা সাধারণত কুয়েট্রি বলি এটাকে। আহ এই কিবোর্ড বলা হয় কিউয়েট্রি কিবোর্ড। এই কারণে বলা হয় যে এটার প্রথমে যে QWERTY, কুয়েট্রি বলা হয়। এই প্রথম 4-5টা অক্ষরগুলিকে মিলে সেই কিবোর্ডটা তৈরি করা হয়েছে, যাতে কিবোর্ড গুলো এলোমেলো থাকে এবং আপনি অ্যাকচুয়ালি কিবোর্ড চালানোর জন্য যেন ফাস্টার ওয়েতে আপনি চালাতে পারেন, শিখতে হয় আপনাকে। এই কারণে এটা যেন বেশি একটা প্রেশার না পড়ে এভাবে বিন্যাস করা হয়েছে সাইন্টিফিক্যালি। এবং এটার বিভিন্ন পার্ট আছে, যেমন আপনি এখানে কয়েকটা পার্ট দেখেন, যেমন কিবোর্ডের এই পার্টে যে অংশটা থাকে এটাকে ফাংশনাল পার্ট বলা হয়। F1 থেকে F12 পর্যন্ত 12টা ফাংশন আছে এখানে। আপনি এক একটা ফাংশন এক একটা ডিফাইন করা হয়, আপনি প্রতিটা ফাংশন ক্লিক করে করে দেখতে পারেন যে কোনটা কি কাজ করে। যেমন আমি যদি বলি F5 হচ্ছে আপনার রিফ্রেশ দেয়, F2 হচ্ছে হেল্প করে, এরকম বিষয়টা। আর এখানে আরেকটা পার্ট মাঝখানে যেটা দেখতেছেন অনেক বড়, সেটা হচ্ছে টাইপিং এরিয়া, এবং টাইপিং এরিয়ার ভিতরে অনেক সময় কিছু কিছু কি দুইটা করে থাকে। আবার একটা পার্ট আছে 4 বক্সের মধ্যে, নেভিগেশন এরিয়া। এখানে আপনি বিভিন্ন ধরনের আপ এন্ড ডাউন নেভিগেশন করতে পারেন, পেজ আপ এন্ড ডাউন করতে পারেন, বা ইনসার্ট বা ডিলিট করতে পারেন এই পার্টে। একদম উপরের দিকে কিছু কি আছে, সেটা ফাংশনাল কি, যেটা যেমন ধরেন আপনি ক্যাপস লক অন করতে পারেন বড় হাতের লেখা লেখার জন্য। আপনি খেয়াল করবেন একটা কিবোর্ডে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ছোট হাতের, একটা হচ্ছে বড় হাতের। হ্যাঁ, আপনি এ লিখছেন বড় হাতের, এ আরেকটা ছোট হাতের হবে। তার মানে ওই কিবোর্ডে আপনি কি করতে পারেন, আমি যদি অন স্ক্রিন কিবোর্ডটা দেখাই, যেমন এখানে অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করি, আপনি দেখলে বুঝবেন। এই যে কিবোর্ডটা এখন বর্তমানে ছোট হাতের আছে, আপনি যদি ক্যাপস লকটা অন করেন তাহলে সে বড় হাতে চলে আসবে। আপনি ক্যাপস লক অন ছাড়া যদি শিফট ধরে রাখেন, শিফট ধরলেও সে বড় হাতে নিয়ে আসবে, শিফটটা ছেড়ে দিলে সে ছোট হাতে নিয়ে আসবে। এভাবে কিবোর্ডটা মূলত তৈরি করা হয়েছে। এবং কিবোর্ডের ডান পাশে আমাদের একটা নিউমেরিক কিপ্যাড দেয়, যেটার মাধ্যমে আপনি মূলত গণনা বা সংখ্যাগুলোকে ইনপুট দিতে পারেন। এই হচ্ছে কিবোর্ডের একটা সামারি। এছাড়া এরগোনমিক কিবোর্ড আছে। এগুলো হচ্ছে এরগোনমিক কেন বলা হয়, যে আপনি যখন কিবোর্ডটা চালান বা মাউসটা চালান, তখন কিন্তু অনেকক্ষণ টাইপ যদি যারা করেন বা গেম টেম খেলা হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে হাতটা ব্যথা করে বা অনেক প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয় কবজিতে। যেন এই এরগোনমিকের বিষয়টা হচ্ছে যে আপনার শরীরটাকে ক্ষতি না করে সে এমন ভাবে একটা ডিজাইন করছে যেন আপনার হাতটা খুব স্মুথলি থাকবে, বডিটা স্মুথলি থাকবে, পিঠ বাঁকায় থাকবে না, স্পাইনাল কর্ড ভেঙে যাবে না, ব্যথা করবে না কোমর। এরকম ভাবে তারা এক একটা জিনিসকে ডিজাইন করে, এবং এইটাকে গেমিং কিবোর্ড বা এরগোনমিক কিবোর্ড বলা হয়। এটা খুব দামি কিবোর্ড হয় সাধারণত। পয়েন্টিং ডিভাইস, এটা আমরা সাধারণত মাউস হিসেবে চিনি, হুইল মাউস। এই মাউসের সামনের পার্টটাকে হুইল বলা হয়। এটাকে অপটিক্যাল মাউস বলা হয় এই কারণে যে অপটিক্যাল মাউসের নিচে লেজার থাকে। আগে এটা বল মাউস বলা হতো কারণ ছোট একটা লোহার বল থাকতো। এই লেজারটার মাধ্যমে কিন্তু আপনি মূলত খুব দ্রুত মুভমেন্ট করতে পারেন মাউসটাকে। মাউস একটা রাইট বাটন, এটা লেফট বাটন থাকে, মাঝখানে যে বাটনটা ডাবল ক্লিক একটা বাটন থাকে, এবং মাঝখানে যে হুইল বাটন থাকে সেটা আপনি দিয়ে স্ক্রল করতে পারেন, এইভাবে স্ক্রল করতে পারেন। এছাড়া সাইডে দুইটা বাটন থাকে, থাম্ব বাটন, যদি কাজে লাগে অনেক সময় কপি পেস্টের জন্য, সেটা এখানে দেওয়া হয়। টাচ মাউস আছে, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাপল কোম্পানি বা এরকম কিছু কোম্পানি এটা বের করে। এছাড়া টাচ প্যাড আছে। আমরা টাচ প্যাড কিন্তু সাধারণত ওয়্যারলেস বা অ্যাটাচড দেখতে পাই। এটা আপনারা সাধারণত ল্যাপটপে দেখেন টাচ প্যাড, এটাকে বলা হয়। ট্র্যাক বল আছে। ট্র্যাক বল সাধারণত আমরা ইউজ করি না, বাট এটা পিং পং বলের মতো, এবং এইটা মূলত আপনার হাতের মুভমেন্টটাকে কি বলে, আপনার হাত কোন দিকে যাচ্ছে মুভমেন্টটা
ট্র্যাক করে, এবং আপনার বিভিন্ন ধরনের গাড়ি বা বিভিন্ন গেমিং এর ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে 3D মুভমেন্টের জন্য। টাচ স্ক্রিন আমরা বর্তমানে অ্যাভেলেবেল ইউজ করি, এটা তেমন দেখানোর কিছু নাই অ্যাকচুয়ালি। পেন ইনপুট একটা আছে, এটাকে বলা হয় স্টাইলাস, এবং স্টাইলাস জিনিসটা মূলত আপনি একটা পেনের মতো চিন্তা করতে পারেন। এটা এমন একটা টেকনোলজির মাধ্যমে তৈরি যে আপনার আঙুল যেভাবে টাচ স্ক্রিনে কাজ করে সেরকম ভাবে এটা কাজ করে স্টাইলাসের মাধ্যমে। আর ডিজিটাল পেন একটা ইস্যু আছে, যেটা আপনি যেভাবে আপনি লিখবেন খাতায় বা যে কোনো জায়গায়, সেই ইনফরমেশনটা সে ওয়্যারলেসের মাধ্যমে আপনার নোটে বা কোনো ডিভাইসে লেখা হয়ে যাবে অটোমেটিক্যালি। মানে আপনি লিখতেছেন হয়তো বা কাগজে, কিন্তু সেই লেখাটা আপনি চলে যাচ্ছে অটোমেটিক্যালি কোন একটা স্ক্রিনে। গ্রাফিক্স ট্যাবলেট এটা বর্তমানে অ্যানিমেশন যারা করে তারা প্রচুর ইউজ করে, বা আমরা অনেক আগে যখন অনলাইন ক্লাস করাইতাম তখন দেখা গেছে যে আহ, একটা গ্রাফিক্স ট্যাবলেট কিনে নিতে হয়েছে, কারণ পড়াশোনার জন্য হয়তো আঁকাবুকির জন্য এটা খুব ভালো কাজ করে, এটা বোর্ডের মতো আর কি। এছাড়া মোশন ভিডিও বা ইনপুট আমরা যদি চিন্তা করি, ভয়েস অডিও ইনপুট হইতে পারে। ভয়েস ইনপুটের ক্ষেত্রে অডিও ইনপুটে আমরা মাইক, সবচেয়ে সহজ জিনিস মাইক্রোফোন, এইটা ইউজ করি। এরপর আমরা দেখি আর কি দেখানো যায় আপনাদের। স্ক্যানার এবং রিডিং ডিভাইস। স্ক্যানার রিডিং ডিভাইস সাধারণত অপটিক্যাল হয়, এবং এগুলো লেজার বা লেজার টেকনোলজি ছাড়াও হয়ে থাকে, যেমন অপটিক্যাল স্ক্যানার। স্ক্যানারটা অপটিক্যাল ডিভাইস বলা হয় কারণ এর মাধ্যমে আপনি অপটিক্যালি, আমরা চোখ যেভাবে স্ক্যান করে সেভাবে আপনি স্ক্যান করতে পারবেন, এবং স্ক্যান করে এটাকে হুবহু আপনি পিসিতে নিয়ে যেতে পারেন। এছাড়া অপটিক্যাল রিডারের মধ্যে ওসিআর ডিভাইস আছে। ওসিআর বলতে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনস, মানে এখানে আপনার হাতের লেখাগুলোকে সে স্পষ্টভাবে তুলে নিতে পারে। তো ওসিআর বা ওএমআর এগুলি কোথায় ইউজ হয় আমি বলি। ওসিআর জিনিসটা হচ্ছে, ধরা যাক আপনি একটা চিঠি লিখছেন বা কোনো একটা লেখা লিখছেন, সেগুলোকে সে স্ক্যান করে নিয়ে আসবে। আমি একটা উদাহরণ দিই ওসিআর এর, যেমন আমি ওসিআর এটা লিখে দিই। আহ, আপনার হাতের লেখা, ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখি, ওসিআরটা হচ্ছে এই যে অনেকটা এরকম থাকে, একটা পেনের মতো থাকে অনেকটা। এবং আপনি মূলত ওসিআর এ আপনি একটা বই পড়তেছেন, বইয়ের ভিতরে লেখাগুলো আছে, আপনার দরকার লেখাগুলো টেক্সট আকারে। এখন লেখাগুলো তো আপনি টাইপ করলে অনেক টাইম লাগবে, আপনি ওসিআর দিয়ে যদি স্ক্যান করতে থাকেন সেই লেখাগুলিকে সুন্দরভাবে স্ক্যান করে সেটা কম্পিউটারে নিয়ে নিবে। আর ওএমআর হচ্ছে সাধারণত চেক বইয়ের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, চেক বই যেমন আপনারা হয়তো বা দেখছেন ওএমআর এর ক্ষেত্রে, এই যে ওএমআর শিট বলা হয় এটাকে। সাধারণত আপনি এই যে এসএসসি এইচএসসি পরীক্ষার সময় আপনি যখন আহ, বৃত্ত পূরণ করেন, সে কালো ডটগুলিকে সে ট্র্যাক করে, এবং ওই কালো ডটগুলি ট্র্যাক করে কম্পিউটারাইজ পদ্ধতিতে তাকে রেজাল্টটা বলে দেওয়া থাকে, কোন কোন জায়গায় ডট থাকলে সে রেজাল্ট দিবে, কোন জায়গায় ডট না থাকলে সেগুলিকে নেগেটিভ মার্কিং করবে। এভাবে করে সে এটাকে নিয়ে একবারে বের হয়ে আসে এবং সে মার্কিংটা করে ফেলে যে কয়টা ডট আছে, এরকম বিষয়টা। এর মাধ্যমে ওএমআর এর কাজ করে। বারকোড রিডার, এটা আপনারা কিন্তু অহরহ দেখেন। এই বারকোডের মধ্যে আপনি একটা স্ক্যানার, লেজার স্ক্যানার যদি প্রেস করেন, তাহলে সাথে সাথে সেই জিনিসটা আপনার পোস্ট হয়ে যাবে। এটা আপনারা বিভিন্ন সুপার শপে দেখেন। আরএফআইডি রিডার্স, এই যে আরএফআইডি আমি এটা যেটা বললাম, এটা হচ্ছে কাইন্ডস অফ আপনাদের যে বিউবিটি আইডি কার্ডটা দিবে সেটা আরএফআইডি রিডার, আরএফআইডি কার্ড বলে। এই কার্ডটা মূলত হচ্ছে কি, আপনি কোনো একটা বায়োমেট্রিক ডিভাইসে যদি টাচ করেন সাথে সাথে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আরএফআইডি রিডারটার সমস্যা হচ্ছে যে এটা যদি আপনি ভালো করে প্রোটেক্ট করতে না পারেন, আপনার ধরেন পকেটে, যেমন আপনার মেট্রো রেলের কার্ড যেটা আরএফআইডি কার্ড, এখন কোনো কারণে যদি আরএফআইডি কার্ডটা অ্যাক্টিভেট থাকে, আপনার যদি কোনো পাসপোর্ট বা কোনো কিছু না থাকে, কেউ একজন আরএফআইডি একটা ডিভাইস নিয়ে এসে আপনার মোবাইল মানি ব্যাগের কাছে হালকা করে টাচ করে নিয়ে টাকা ট্রান্সফার করে নিয়ে যাবে। এটা একটা প্রবলেম, কিন্তু আদার্স ওয়েতে এটা খুব ভালো একটা কাজ। ম্যাগনেটিক ম্যাগনেটিক যে স্ট্রাইপ রিডার, সেটা আপনারা সাধারণত দেখেন হচ্ছে পজ মেশিনে। বিভিন্ন জায়গায় যখন পেমেন্ট করতে যান আপনি কার্ডের মাধ্যমে, সেই কার্ডটা স্লাইড করেন এবং সেই ইনফরমেশন গুলিকে এখানে এন্ট্রি করে নেটওয়ার্কের মাধ্যমে সে পেমেন্টটা নিয়ে নেয়। এই ধরনের কিছু ডিভাইস আপনারা দেখেন। এমআইসিআর, এটা মূলত চেকের জন্য ইউজ করা হয়। আপনার এমআইসিআর, ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন, আপনারা যদি ব্যাংকে চেক জমা দেন তখন আপনি দেখবেন যে এই ধরনের একটা ম্যাগনেটিক ইনক রিডার কাজ করে। এই ইনক রিডারটা আসলে মূলত কি করে, একটা সামথিং কাইন্ডস অফ এটার মতো, সে এটার মধ্যে দিয়ে এই নিচের যে সংখ্যাগুলি আছে সেগুলিকে পাস করে, এবং সেই ক্যারেক্টার গুলিকে সে ম্যাগনেটিক ইনকে আছে এগুলি ধরে সেই ভেরিফিকেশন করে আর কি। আর আউটপুটের ক্ষেত্রে আমরা কি দেখি, টেক্সট, গ্রাফিক, অডিও, তিন ধরনের আউটপুট আছে। আপনি হয় প্রিন্ট দিয়ে আউটপুট পান, ভিডিও আকারে দেখতে পান, অডিও আকারে শুনতে পারেন, অনেকটা এরকম। তো ডিসপ্লে হিসেবে মনিটর, ল্যাপটপ, নেভিগেশন প্যানেল, হ্যান্ডহেল্ড ডিভাইস, স্মার্টফোন, বা আপনি প্রজেক্টরের কথা বলতে পারেন, প্রজেক্টর একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে টেকনোলজি।
এছাড়া এলইডি এলসিডির ব্যাপারটা আপনার জানা দরকার। এলইডি মানে হচ্ছে এমন একটা ব্যাকলাইট ডিসপ্লে যেটার মাধ্যমে সবগুলো লাইটই সবসময় অন থাকে। এবং এলসিডি হচ্ছে লিকুইড ডিসপ্লে, এটা কেমিক্যাল বেসড ডিসপ্লে। এছাড়া আমরা অনেক আগে সিআরটি মনিটর ইউজ করতাম, এখন সেটা ইউজ হয় না বলে চলে। এছাড়া অ্যামোলেড ডিসপ্লে, আমরা অ্যাক্টিভ ম্যাট্রিক্স ওএলইডি এটা ডিসপ্লে ইউজ করি, বা রেটিনা ডিসপ্লে যেটা অ্যাপল কোম্পানি ইউজ করে। এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি ডিসপ্লে, সবচেয়ে বেশি হাই কোয়ালিটি হচ্ছে রেটিনা ডিসপ্লে, আর এরপরে হচ্ছে অ্যামোলেড। অ্যামোলেড একটা প্রবলেম হচ্ছে এখানে গ্রিন লাইন পড়ে সাধারণত। আর ডিসপ্লের মধ্যে একটা কথা থাকে, সেটা হচ্ছে রেজুলেশন। আপনারা জানেন রেজুলেশন বলতে বোঝায় যে কত পিক্সেলের ছবি এখানে দেখানো যেতে পারে। এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যেই রেজুলেশন নিতেছেন, যেমন ধরেন আপনার কম্পিউটারে, যেমন এই যে কম্পিউটারটা, এটার রেজুলেশন মানে এটা যেটা ওয়ালপেপার, এই ওয়ালপেপারের রেজুলেশন হচ্ছে 1600 × 900। স্যার সাউন্ড অনেক লো শোনা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড কি এখন ঠিক আসতেছে? জি স্যার। আচ্ছা, রেজুলেশন বলতে বোঝাচ্ছে যে আপনি যে এই যে ধরেন এই স্ক্রিনটা বা কোনো একটা ওয়ালপেপারের কথা যদি চিন্তা করি, এই ওয়ালপেপারের মধ্যে কতগুলো পিক্সেল হরিজন্টালি মানে উপরে থেকে নিচে, এবং কতগুলো পিক্সেল ডান দিক থেকে বামে উপস্থাপন করা হইতেছে, এই জিনিসটা বোঝায়। এখন রেজুলেশন যত হাই হবে তার মানে কি আপনি এটাকে জুম করলে সে ফাটবে না, বিষয়টা এর বুঝে। আর যদি রেজুলেশন কম হয় তাহলে যেটা হবে কি, আপনি জিনিসটা ছোট রাখতেছেন, জুম করলে এটা ফেটে যাবে। সো রেজুলেশন একটা পার্ট থাকে। যেমন দেখেন, আমি 150%-এ এটা নিয়ে আসছি, তার মানে রেজুলেশন হাই এটা। সো আমি যদি এটাকে আরো বাড়াই, ডিসপ্লে কিন্তু একটু নষ্ট হয়নি। সো এইটা হচ্ছে রেজুলেশনের একটা বিষয়। আহ, এবং রেজুলেশন মূলত আপনি খেয়াল রাখবেন যে আপনার কত পিক্সেলে থাকে, যেমন 1600 × 900, এটা ডিপেন্ড করে আপনার পিসির উপর। আপনার পিসি যদি ওই পরিমাণ রেজুলেশন দেখাইতে পারে তো ভালোই, না হলে মেমোরিতে লোড নিতে পারে না, এটা একটা। এছাড়া আপনি বিভিন্ন ধরনের স্মার্ট টিভির কথা আপনারা শুনছেন, যেখানে মূলত অনলাইনের সাথে কানেকশন থাকে। প্রিন্টার প্রিন্টার সাধারণত আহ, দুই রকমের হয়, একটা হচ্ছে 2D এবং একটা হচ্ছে 3D। এর ভিতরে 2D প্রিন্টার অনেক রকম হয়, আমরা সাধারণত ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টার ইউজ করি। ইঙ্কজেট প্রিন্টারের মধ্যে আপনি ইঙ্ক দিয়ে দেন, 3-4 ধরনের ইঙ্ক দিয়ে দেন, এবং এটা মূলত কালার প্রিন্টার হিসেবে বলি আমরা। আর লেজার প্রিন্টার যেটা আছে, এটা কালার হয়, বাট ওইটা আসলে মূলত ব্ল্যাক এন্ড হোয়াইটে বেশি প্রিন্ট করে। এটা হচ্ছে ইঙ্কের, এটাকে বলা হয় কার্টিজ। এখানে মূলত 4টা কালার দেওয়া আছে, এই 4টা কালার দিলে অ্যাকচুয়ালি সবগুলি কালার কম্বিনেশন হয় বেসিক্যালি। এবং ফটো প্রিন্টার একটা আছে, যেটা আপনারা খুব ম্যাট অথবা গ্লসি পেপারে প্রিন্ট করতে পারেন এই ধরনের প্রিন্টারে। আর লেজার প্রিন্টারে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট সাধারণত বেশি প্রিন্ট হয়, এই বিষয়টা সাধারণত। এছাড়া প্রিন্টার কিন্তু আরো অনেক রকমের আছে, যেমন আপনি পোস্টার প্রিন্ট করেন। অল ইন ওয়ান প্রিন্টার আছে, যেখানে আপনি একসাথে আপনি স্ক্যানে করতে পারেন, বা অল ইন ওয়ান যে কোনো প্রিন্ট একসাথে করতে পারেন, বা স্ক্রিনে দেখতে পারেন। 3D প্রিন্টারের মধ্যে আপনি বিভিন্ন ধরনের 3D ভিউ প্লাস্টিকের মাধ্যমে বা বিভিন্ন ধরনের কেমিক্যাল পদার্থ যেগুলো মোল্ডের মতো কাজ করে, সেগুলো আপনি প্রিন্ট করতে পারেন। থার্মাল প্রিন্টারের মাধ্যমে মূলত হিট সেন্সিটিভ পেপার পেপার প্রিন্ট দেওয়া হয়। হিট মানে আপনি ধরেন কোন একটা পেপার হয়তো গলে যেতে পারে, এই ধরনের সেন্সিটিভ পেপার, যেমন ডিজিটাল ফটো বা বিভিন্ন ব্যানার সাধারণত প্রিন্ট দেওয়া হয়। মোবাইল প্রিন্টার আছে খুব ছোট, এই প্রিন্টার গুলো ছোট ছোট প্রিন্ট দিতে পারে, যেমন আপনারা অনেক সময় যাত্রী অ্যাপস এর মধ্যে দেখেন ছোট্ট একটা স্ক্রিন প্রিন্ট হয়ে বের হয়ে আসে। লেবেল প্রিন্টার এটাও আপনারা দেখছেন। প্লটারটা হচ্ছে বড় বড় প্রিন্টিং এর ক্ষেত্রে, এটাকে প্লটার বলা হচ্ছে। প্লটারটা মূলত বিশাল বড় ম্যাপ অথবা বিভিন্ন ধরনের ব্যানার্স, এই ধরনের লার্জ প্রিন্টিং এর জন্য ইউজ করা হয়। ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে ক্যারেক্টার গ্রাফিক্স পেপারে প্রিন্ট দেয়। এই প্রিন্টার গুলো সাধারণত আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের সরকারি বিল আছে, সেই বিলগুলোতে আপনারা দেখবেন প্রিন্টারের ক্ষেত্রে প্রিন্ট দেয়। স্পিকার, এটা তেমন আহামরি দেখানোর কিছু নাই, তবে স্যাটেলাইট স্পিকার বা সেন্ট্রাল স্পিকার এটাকে বলা হয় দুইটা। হেডফোন এবং ইয়ারবাড, আপনারা হেডফোন সম্পর্কে জানেন, হেডফোন হচ্ছে পুরোটা জুড়েই থাকে। ইয়ারবাড হচ্ছে শুধুমাত্র কানে দুইটা ছোট ছোট আপনার ইন্টারনাল যে এন্ট্রি পয়েন্ট থাকে, সেটা ইয়ারবাডস বলা হচ্ছে। ডাটা প্রজেক্টর, এটাকে বলা হয় প্রজেক্টর বলা হচ্ছে। আপনি এলইডি এলসিডি দুই ধরনের প্রজেক্টর বা ডিজিটাল ডিএলপি প্রজেক্টর পাবেন, যেখানে আপনার একটা ভিডিও বা ইমেজকে এক্সপ্যান্ড করে, জুম করে অনেক বিশাল বড় ইন্টারাক্ট ইনফরমেশন দেখানো হয় দেয়ালের মধ্যে, সাদা একটা দেয়ালে। ইন্টারাক্টিভ হোয়াইট বোর্ড, এটা আপনারা বিবিটিতে আসলে কয়েকটা জায়গায় পাবেন। ইন্টারাক্টিভ হোয়াইট বোর্ডের মধ্যে যেটা হয় যে হোয়াইট বোর্ডটা পুরোটা একটা কম্পিউটারের মতো কাজ করে, এবং এটা খুব ইজিলি আপনি জাস্ট এমন কিছু স্টাইলাস ডিজিটাল পেন আছে যেটার মাধ্যমে আপনি জাস্ট ড্রয়িং করতে পারবেন, ওই টাচ স্ক্রিন হোয়াইট বোর্ডের মতো এটা কাজ করে।
এছাড়া হ্যান্ডহেল্ড ডিভাইস আছে। এই হচ্ছে মূলত মোটামুটি একটা আপনাদের রাফ এন্ড টাফ আইডিয়া। এছাড়া আমরা যদি সিম্পল আরেকটা জিনিস ধরি, সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড। আমরা যে কোনো একটা কম্পিউটারের ওয়েবসাইটে যাই, হ্যাঁ, যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যাই, একটা একটা কম্পিউটার কেনার কথা চিন্তা করি। আমরা এখানে পিসি বিল্ডারে যাই এবং আমরা দেখি যে একটা কম্পিউটারে কত ধরনের জিনিস থাকে এখন বর্তমানে, যেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আসতে হবে। আহ আমি আশা করি যে আপনারা হয়তো বা অনেকে দেখছেন কম্পিউটার অ্যাকচুয়ালি বিল্ড করার সময় আপনারা একটা পিসি দোকানে যান এবং সেখানে গিয়ে আপনারা কথা বলেন যে আমি একটা পিসি কিনতে চাই। এবং একটা কম্পিউটার কেনার ক্ষেত্রে একটা খুব সিম্পল কিছু ডিরেকশন দরকার পড়ে। আপনারা অনেকগুলো রিভিউ আপনারা দেখতে পারেন, ভিডিও আছে বিভিন্ন ইউটিউবে, আপনারা সেখানে দেখে থেকে আপনি কিনতে পারেন। কিন্তু ন্যূনতম কিছু বেসিক নলেজ আপনাকে নিয়ে যেতে হবে যে আসলে কম্পিউটার কেনার ক্ষেত্রে কি কি লাগতে পারে। যেমন আহ একটা কম্পিউটারে যা যা লাগতে পারে, একদম কম্পিউটার আপনার নাই সেক্ষেত্রে আপনি একটা কম্পিউটার কিনবেন ন্যূনতম সেই জিনিসগুলো এখানে মোটামুটি দেওয়াই আছে। তো এক্ষেত্রে আপনি সিপিইউ ইউজ করবেন এবং সিপিইউটা আপনি চুজ করতে পারেন ক্লিক করে। এবং এখানে অনেক ধরনের সিপিইউ আছে, আমি মূলত পুরো সিপিইউ সম্পর্কে বলবো না, আমি শুধু দেখাবো যে সিপিইউতে আসলে মূলত কি কি থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সিপিইউতে মূলত একটা সকেট থাকে। এই যে সকেটের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে যে পিনগুলো থাকে, এই পিনগুলোর কনফিগারেশনটা। হ্যাঁ, এটা হতে পারে ইন্টেলের, হতে পারে এটা এমডির হতে পারে, আপনি যে কোনো দুইটা কোম্পানি থেকে বাছাই করতে পারেন। এখানে বিভিন্ন মডেল নাম্বার দেওয়া আছে, মডেল নাম্বারগুলো বেস করে আপনি একটা মাদারবোর্ড চয়েস করবেন যে কোন মডেলের সাথে কোন মাদারবোর্ডটা খাপ খায়। কোর আপনি সিলেক্ট করতে পারেন, সাধারণত আমরা কোর 8 থেকে শুরু করি বা 6 থেকে শুরু করি, আরো বেশি পরিমাণ কোর নিতে পারেন। যেমন কোরাই 3, যেটা আপনি যদি চিন্তা করেন, এখানে এখানে 4টা কোর আছে, মানে কোরাই 3 মানে 4টা কোর, তার মানে 5 এ 6টা কোর, এরকম বিষয়টা। তো আপনি কোর দেখে নিতে পারেন, এখানে জোড় সংখ্যক কোর থাকে সবসময়। নাম্বার অফ থ্রেড, থ্রেড খুব ইম্পর্টেন্ট। আপনি যত বেশি থ্রেড ইউজ করবেন তত আপনার প্যারালাল কাজগুলো বেশি হবে। থ্রেড বেশি হওয়া মানে কি? ধরেন আপনার কাছে একটা সুতা আছে এবং একটা সুতা দিয়ে আপনি একটা মাত্র জিনিস তুলতে পারেন। এখন আপনি এক হাত দিয়ে একটা সুতাই ধরে রাখছেন, কিন্তু আমি যদি ওই এক হাতে আপনাকে 10টা সুতা দিই, তা 10টা সুতা দিয়ে আপনি 10টা জিনিস একবারে তুলতে পারবেন। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি একই হাত দিয়ে একটা সুতা দিয়ে একটা তুলেন, আর একই হাতে যদি 10টা সুতা ধরে রাখেন 10টা সুতা দিয়ে 10টা জিনিস তুলতে পারতেছেন। এজন্য থ্রেডের ব্যাপারটা আপনি যত বেশি রাখবেন, আপনার এট এ টাইম কম্পিউটার অনেকগুলো বেশি কাজ করতে পারে। আমি খুব মেটাফরিক্যালি আপনাদেরকে বুঝাইলাম। এবং আপনি দেখবেন এখানে যেমন কোরাই 3 এর কথাই যদি বলি, এখানে থ্রেড হচ্ছে মোট 8টা দেওয়া আছে, মানে 4টা করে সে 2টা করে কাজ করে পার করে, এবং 8টা 4 × 2 = 8 পর্যন্ত কাজ করতেছে। আপনি আরেকটু আপডেট যদি চিন্তা করেন কোরাই 5, আপনি এখানে দেখবেন যে 6টা কোর আছে কোরাই 5 এবং সেটা কোর হচ্ছে ডাবল, 12টা থ্রেড আছে। এরপরের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্লক স্পিড। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পুরো পিসিটা হার্ড হচ্ছে আপনার প্রসেসরটা, এবং প্রসেসরের মধ্যে আপনার কিন্তু মূল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্লক স্পিডটা। আসলে মূলত আপনি যেটার কারণে নিতেছেন সেটা যদি ভালো না হয়, আপনি তো বারবার কম্পিউটার কিনবেন না। এটি তো আপনি হয়তো বা চেষ্টা করবেন লং টার্মের জন্য ইউজ করতে। সো ক্লক স্পিড একটা পার্ট যে আপনি চেষ্টা করবেন সেটা যেন 3.5 থেকে 3.9 GHz এর ঘরে থাকে, একটা ব্যালেন্সড ইউনিট। আপনি যদি সেটা গেমিং বা হাই কোয়ালিটির কাজের জন্য ইউজ না করেন, বা 2.5 থেকে 3.4 GHz এর মধ্যে যেন থাকে, এই বিষয়টা। আরো উপরে গেলে তো ভালো, বাট এটা অনেক টাফ। সাধারণত 4 GHz এর মধ্যেই মোটামুটি ভালো পাওয়া যায়, আরো বেশি হলে ভালো। এবং ফাইনালি আমি যেটা বলছিলাম, ক্যাশ ক্যাশ মেমোরি অবশ্যই 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 একটু বেশি রাখা দরকার। আপনি চেষ্টা করবেন 8 MB বা এর উপরে যদি ক্যাশ মেমোরি থাকে তাহলে ভালো। 8 থেকে 12, এর চেয়ে বেশি হলে আরো বেটার। তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। এছাড়া আমি যদি পিসি বিল্ডারের পার্টে যাই, আরেকটা পার্টে সিপিইউ কুলারে যদি যাই, সো এই হচ্ছে সিপিইউ কুলার। এটা মূলত হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড অনুসারে থাকে, আপনি বিভিন্ন প্রসেসরের জন্য সিপিইউ কুলারটা ইউজ করতে পারেন। এটা আসলে তেমন আহামরি না যে আপনি এই সিপিইউ কুলার ভালো এটা ভালো না। এটা আপনাকে মূলত দেখে নিতে হবে যে এটা লিকুইড কুলার নাকি হাইব্রিড লিকুইড কুলার, না এটা কালারফুল কুলার। এই ধরনের আপনার সাইজটা দেখে নিতে পারেন। আপনার পিসি সাইজ যতটুকু নিবেন, আপনি ছোট একটা পিসি তৈরি করতে চাইলে আপনার কুলারের সাইজ ছোট হবে। আপনি যদি বড় পিসি তৈরি করেন কুলারের বড় বড় সাইজ নিতে পারেন। আপনি যদি গেমিং পিসি তৈরি করেন ভালো কুলার নিতে পারেন বড়, এরকম। এরপর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার যেটা মাদারবোর্ড। এটা খুব ইম্পর্টেন্ট, এটা রিকোয়ারমেন্ট, এটা লাগবেই। সো মাদারবোর্ডের পার্ট যেটা আসবে সেখানে আপনি যদি দেখেন, সরি, এখান থেকে একটা চয়েস করি।
ফর এক্সাম্পল আমি এটা অ্যাড করে নিলাম। সিপিইউ কুলার আমরা এটা অ্যাড করে নিই। যে কোনো একটা সিপিইউ কুলার আমরা নিলাম। এরপর আমরা মাদারবোর্ড চয়েস করি। তো মাদারবোর্ডের ক্ষেত্রে ব্র্যান্ড একটা ফ্যাক্ট, আপনি কোন ব্র্যান্ড নিবেন সেটা আপনি নিজে যাচাই বাছাই করবেন, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি মাদারবোর্ড কি ছোট আকারের উপর বেস করে মাইক্রো এটিএক্স, মিনি এটিএক্স, এক্সটেন্ডেড এটিএক্স, এটিএক্স কোন সাইজ নেবেন সেটা আপনি এখানে দেখবেন ফর্ম ফ্যাক্টরটা। এটাতে কোন কোন র্যাম সাপোর্ট করে এটা দেখে নেবেন। অবশ্যই এখন বর্তমানে DDR5টা ম্যাক্সিমাম সাপোর্ট করে, তার বাজেট রেঞ্জের উপর বেস করে আপনি DDR4 5 এর মধ্যেই থাকবেন। স্পেশাল যদি কোনো ফিচার্স থাকে সেটা সাধারণত এটা বেশি একটা লাগে না, কিন্তু আপনি র্যামের টাইপটা অবশ্যই দেখবেন এটা জিনিসটা। ফর এক্সাম্পল আমি হয়তো DDR5 সিলেক্ট করে দিছি। আহ, এটা অ্যাড করে দিই একটা। র্যাম আমরা সিলেক্ট করি। র্যামের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? র্যামের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড আছে এবং আপনি ক্যাপাসিটিটা হচ্ছে মেইন। এখানে আপনি ক্যাপাসিটির ক্ষেত্রে অবশ্যই যদি এট এ টাইম র্যাম কিনেন, হয়তো 16 GB 32 GB এট এ টাইম একটা র্যাম কিনে ফেলতে পারেন, বা আপনি দুইটা র্যাম একই ক্যাপাসিটি যদি থাকে, আপনার ওই মাদারবোর্ডে ক্যাপাসিটি দেখে নিবেন যে মাদারবোর্ডে হয়তো বা বলবে যে 64 GB র্যামের বেশি লাগানো যায় না, তার মানে আপনি খুব তাড়াতাড়ি 32 32 দুইটা নিতে পারেন, এরকম অনেকটা। মেমোরি টাইপটা আপনি দেখে নিবেন, DDR5 মানে হচ্ছে এটা আরো ফাস্টার র্যাম, সো ওইভাবেই আপনি চিন্তা করবেন। আপনি দুইটা 32 GB র্যাম নিতে পারেন DDR4-এ, আবার একটা 32 GB র্যাম নিতে পারেন DDR5-এ, এরকম হতে পারে। কিন্তু র্যামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বাস স্পিড। আপনি একটা র্যাম নিচ্ছেন, ফর এক্সাম্পল দেখেন এখানে আমি বলি, এই র্যামটা DDR4 এবং এই র্যামটাও DDR4, ওকে। সো DDR4 এর, সরি এই টুইন মোসের কথাই বলি আমরা, এটাও DDR4 র্যাম, এটা DDR4 র্যাম, এটা 4 GB, এটা 8 GB, ইটস ওকে। কিন্তু এটার বাস স্পিড হচ্ছে 3200 MHz এবং এটার বাস স্পিড হচ্ছে 2400 MHz। দ্যাট মিনস এটা ব্যালেন্সড নাই, মানে এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ করা নাই। তো আপনাকে অবশ্য বাস স্পিড সেম রাখতে হবে। এটা ট্রাই করতে হবে যে যেন বাস স্পিড একই রকমের, দুইটা র্যাম, তিনটা র্যাম, চারটা র্যাম, যতগুলি কিনে নেন কেন সেটা যেন সেম থাকে। সো আমি এখান থেকে যে কোনো একটা র্যাম সিলেক্ট করে নিলাম। দেন স্টোরেজ, এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো একটা হার্ড ডিস্ক নেবেন এবং হার্ড ডিস্কটা আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করব, যদি বাজেট বেশিও হয়, হার্ড ডিস্ক ড্রাইভটা SSD নিতে। SSDর দাম প্রায় 1.5 গুণ 2 গুণ বেশি, বাট SSD নেওয়াটা আপনার জন্য জরুরি এই কারণে যে হার্ড ডিস্ক ড্রাইভ সাধারণত খুব দ্রুত নষ্ট হয়ে যায়, অথবা 2 3 4 বছর পরে দেখা গেছে যে হার্ড ডিস্কে অনেক ধরনের ঝামেলা হয়। আপনি হার্ড ডিস্ক নিতে পারেন, বাট SSD যেগুলো আছে সেগুলোতে নষ্ট হওয়ার পরিমাণ খুব কম থাকে এবং ছোট থাকে এই জিনিসগুলি। SSDর ক্ষেত্রে আপনি দেখে নিবেন যে এটা সাইজ কতটুকু, হ্যাঁ, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, কোনটা আপনার কম্পিটেবল মাদারবোর্ডের সাথে যায়। এবং একটা জিনিস আমি আপনাদেরকে এখানে ইম্পর্টেন্ট জানাই রাখি, সেটা হচ্ছে আপনি যদি একটা হার্ড ডিস্ক দেখেন, অবশ্যই যদি আপনি ক্যাপাসিটি দেখেন, আপনাকে অবশ্যই দেখতে হবে স্পিড, ওকে। আপনি হার্ড ডিস্কটা দেখবেন, ফর এক্সাম্পল আমি হার্ড ডিস্ক সিলেক্ট করলাম, হার্ড ডিস্ক আসলো, আমি ক্যাপাসিটি নিলাম হচ্ছে 1 TB, আসলো। কি আমি স্পিড নিতে হবে আমাকে মেইন, এখানে দেখেন সর্বোচ্চ স্পিড হচ্ছে 7200 RPM। এটা কেন 7200 RPM? আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট। আপনি আমি যদি এটা চিন্তা করি, হ্যাঁ, যে একটা 1 TB হার্ড ডিস্ক 7200 RPM এর, যেমন ধরেন এখানে লেখাই আছে 1 TB, এটার দাম কত? 5600 টাকা। কিন্তু এই সেম জিনিস আমি ধরেন 1 TB HDD RPM 10,000, এইটা ধরি আমরা, ফর এক্সাম্পল এইটা আমরা আর হিসেবে ধরি। বাংলাদেশে হয়তো বা এটা বেশিটা পাওয়া যায় না। আমি যদি এটার কথা ধরি, যে 1 TB সেম 1 TB একটা হার্ড ডিস্ক, কিন্তু সেটার আহ, যে ইটা আরপিএমটা 10,000 RPM, ওকে। তাহলে একটা হচ্ছে 7200 RPM এর একটা হার্ড ডিস্ক আপনি কিনছেন 1 TB, কিন্তু আরেকজন আরেকটা হার্ড ডিস্ক কিনছে সেটা হচ্ছে 10,000 RPM এর, যদি পাওয়া যায়। তাহলে তার আরপিএম এর হার্ড ডিস্কটা হচ্ছে বেস্ট, কারণ এই হার্ড ডিস্কটা 1 মিনিটে 10,000 রোটেশন দিবে, তার মানে এত স্পিডে ডাটা রিড এন্ড রাইট করবে সেটা অকল্পনীয়। আর আপনার ক্ষেত্রে 7200 বার করবে। সো দাম এটার তুলনায় 2 গুণ হয়ে যেতে পারে, কিন্তু এটা হচ্ছে খেয়াল রাখাটা ভালো। আহ
আর যদি এসএসডি আপনি ইউজ করেন, আপনি এসএসডি কথাটা যদি চিন্তা করেন শুধু, তাহলে এখানে আরপিএম এর ফ্যাক্টর নাই, কারণ এখানে কোনো কিছু ঘোরার মতো বিষয় নেই। আপনি রিড রাইট স্পিডটা ভালো করে খেয়াল রাখবেন, যত বেশি রিড রাইট স্পিড হবে তত আপনার ভালো। আপনি চেষ্টা করবেন যে 800 900 1000-এর মধ্যে রিড, বা 500-র উপরে যেন থাকে এরকম রিড রাইট স্পিড আলা একটা জিনিস কিনবেন। এখানে রিড রাইট স্পিডটা হচ্ছে মেইন বিষয় আসলে। আমি এখান থেকে যে কোনো একটা হার্ড ডিস্ক অ্যাড করে নিলাম। এরপর আমরা গ্রাফিক্স কার্ড, এটা আমাদের বেশি একটা ইম্পর্টেন্ট না, তো আমি এটা নিয়ে কথা বললাম না। পাওয়ার সাপ্লাইটা আমরা নিয়ে নিই। আপনি অলরেডি একটা জিনিস খেয়াল করেন যে এই পর্যন্ত যতগুলো কনফিগারেশন আমি করছি তাতে কিন্তু কত ওয়াট করে গেছে সেটা দেখেন। 8 ওয়াট থেকে 65 ওয়াটের গেছে ইনফরমেশন। 15 থেকে 60 ওয়াট মাদারবোর্ড নিবে, 3 থেকে 5 ওয়াট নিবে হচ্ছে। আমি একটা গ্রাফিক্স কার্ড নিয়েই নি আপনাদের সামনে, যে মাত্র 30 ওয়াট 40 ওয়াটের বেশি কিন্তু যায়নি। একটা গ্রাফিক্স কার্ড আমি নিলাম, ধরেন সেটা 16 জিবির একটা গ্রাফিক্স কার্ড যদি থাকে, একটা হাই কনফিগারেশন গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিলাম। এই গ্রাফিক্স কার্ড কত ওয়াট নেয় ভালো করে দেখেন, 75 থেকে 300 ওয়াট। তার মানে এই একাই অনেক ওয়াট খাচ্ছে। তার মানে আপনি এখানে পাওয়ার সাপ্লাই যেটা নিবেন সেটা অবশ্যই 30 ওয়াটের কাছাকাছি বা বেশি বেশি হবে। আপনি 220 ওয়াটের কোনো পাওয়ার সাপ্লাই নিতে পারবেন না। সো আপনি তখন কি করবেন, 499 ওয়াট পর্যন্ত যায় এরকম পাওয়ার সাপ্লাই যে কোনো একটা ব্র্যান্ড ভালো চেয়ে দেখে আপনি চেষ্টা করবেন যে এটা যেন এফিসিয়েন্ট হয়, আপনি এরকম টাইপের পাওয়ার সাপ্লাই দিবেন। এখানে 200 300 ওয়াটের আছে, আপনার দরকার হচ্ছে 400 ওয়াট বা 450 ওয়াট। আমি এখানে এই 400 450 ওয়াটের একটা নিয়ে নিলাম। এইভাবে আপনি হিসাব করে মিলাবেন যে আসলে কত ওয়াটের আপনার পাওয়ার সাপ্লাইটা লাগবে। আপনি কেসিং একটা নিতে পারেন। কেসিং এর ক্ষেত্রে আসলে মানে ভালো খারাপের বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি বিগ কেসিং নেন, আপনার পিসির কতগুলো যন্ত্রাংশ ভিতরে অ্যাড হবে সেটার উপর বেস করে আপনার নিতেই হবে। এটা এমন না যে আপনি ইচ্ছা করলে ছোট একটা কেসিং নিলেন, সেটার ভিতরে আপনি সবকিছু অ্যাড করতে পারলেন, সেরকম না। সো কেসিং এর মূল বিষয়টা হচ্ছে আপনার ফ্যান। কেসিং অনেক সময় লাইটনিং থাকে, আপনি চেষ্টা করবেন কেসিংটা প্লেন নেওয়া ভালো। এই অনেক হিজিবিজি কেসিং থাকে যেগুলোর মধ্যে অনেক খাঁজ থাকে, যেগুলোতে ময়লা পরিষ্কার করা খুব টাফ। কেসিংটা গ্লাস হলে ভালো, বাট আপনি যদি চারপাশে খুব বক্স এবং খুব ভালো বাতাস যাতায়াত করতে পারে এরকম হলে বেটার। কেসিং এর ক্ষেত্রে আমি যে কোনো একটা কেসিং এর থেকে অ্যাড করে নিই। অনেকগুলো কেসিং এ আহ, আহ, থাকতে হয়, খাপ থাকা উচিত। মনিটর আসলে এটা তেমন বলার মতো কিছুই না। মনিটরের ক্ষেত্রে আপনি ব্র্যান্ড স্ক্রিন সাইজ দেখে নিতে পারেন, এখানে আপনি কত ইঞ্চির মনিটর চান। মনিটরের ক্ষেত্রে স্ক্রিন সাইজ সবসময় কর্নার থেকে মাপতে হয়, উপরে থেকে কোণা থেকে, এই কোণাকুনি এটা স্ক্রিন সাইজের পার্ট। আপনি ফুল এইচডি স্ক্রিন নিলে ভালো, বেটার। আপনি ওএলইডি নিলে আরো বেটার, কিন্তু এখন বর্তমানে আইপিএস পর্যন্তই ওকে। রিফ্রেশ রেট 120 হার্জ হলে আরো বেটার। সাধারণত 100 হার্জ বা 75 হার্জ পর্যন্ত আমাদের থাকে, সাধারণত থাকে। 60 হার্জের মধ্যেই শেষ হয়ে যায়, যেমন আমাদের এই যে এইচপি এর আমরা ইউজ করতেছি 60 হার্জ। আর তেমন কিছু ইম্পর্টেন্ট এখানে নাই। আপনার যদি স্পেশাল কোনো চাহিদা থাকে সেটা আপনি অ্যাড করে নিতে পারেন এখান থেকে। আমি যে কোনো একটা মনিটর এখান থেকে অ্যাড করে নিলাম, এবং আপনি কেসিং কুলার অ্যাড করতে পারেন, কিবোর্ড মাউস অ্যান্টিভাইরাস হেডফোন ইউপিএস সবকিছু অ্যাড করতে পারেন। বাট মূল বিষয় হচ্ছে এই কয়টাই। এগুলো আপনি দেখবেন, আপনি এখানে কোর কম্পোনেন্ট এগুলো, আপনি পেরিফেরাল বা আদার্স হচ্ছে এটা, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রাইসিংটা কত, এবং একই সাথে আপনি এটা জানতে পারবেন যে এটা কত ওয়াট পর্যন্ত যায়। এই জিনিসগুলো মূলত ন্যূনতম আপনার খেয়াল রাখা উচিত একটা পিসি বিল্ডিং এর জন্য। তো এই হচ্ছে মূলত কম্পিউটার একটা পার্ট। সো আমাদের আজকে মোটামুটি কম্পিউটার জিনিসটা কি সেটা আমি বোঝানোর চেষ্টা করছি, এবং কম্পিউটার ছাড়াও বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস সম্পর্কে একটা শর্ট আইডিয়া দিছি। হয়তোবা আমরা সম্পূর্ণ অনেক কিছুই দেখাইতে পারি না অনেক ইনডেপথে, আমরা হয়তোবা সেটার মতো করে চিন্তাও করি না যে আমরা একটা জিনিস জানবো আরো সময় সাপেক্ষে। আমরা হয়তোবা ডে টু ডে লাইফে যখন ইউজ করবো তখন আমরা খুঁটিনাটি জিনিসগুলো ওভারভিউ দেখে নিব। বাট আমরা যতটুকু জানছি ততটুকু দিয়ে আমরা চেষ্টা করবো আমাদের নলেজটাকে আরো একটু শার্প করতে। সো আজকে এই পর্যন্তই। আহ সালাম আলাইকুম।